হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? অন্তরীকরণ অধ্যায়ের 20 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে বলো? ভালো আছি। ডেভিড, শ্রেয়াস, হাসান, আদাব, মনীষা, সুমাইয়া, অপূর্ব, সজীব, আদনান, তোফায়েল, ভালো আছি। পূর্ণতা, তোমরা সবাই কেমন আছো? তৌসিফ জাহান, ফারিহা, ওকে, সঞ্জুর, ভালো আছি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? অন্তরীকরণ অধ্যায়ের 20 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে কিন্তু আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা একবারে লাস্টের পরিচ্ছেদটা শুরু করব। লঘুমান, গুরুমান, ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, এই টপিকটা আমরা আজকে ক্লাসে কভার করব। তো আর এক ক্লাস নিলেই কিন্তু আমাদের অন্তরীকরণ শেষ। এই সপ্তাহের 2টা ক্লাসেই অন্তরীকরণ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এরপরে একটা এমসিকিউ ক্লাসও নিব। আর অন্তরীকরণ অধ্যায়ের উপর মেগা এক্সাম মার্চ মাসের ফার্স্ট উইকে নিব। সবাই ভালো মতো প্রিপারেশন নিও। আর লাস্ট উইকলি এক্সাম যেটা অন্তরীকরণ লেকচার 17 থেকে 21 পর্যন্ত হবে, সেটা আগামী সপ্তাহের শুক্রবারে হবে। তো সবাই ভালো মতো প্রিপারেশন নিও। আগামী সপ্তাহের শুক্রবারে লেকচার 17 থেকে 21 পর্যন্ত উইকলি এক্সাম হবে এবং মার্চ মাসের ফার্স্ট উইকে অন্তরীকরণ অধ্যায়ের উপর মেগা এক্সাম হবে। ঠিক আছে? সবাই ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করো। ওকে, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। বলো, আজকে ক্লাসটা যারা করতে আসছো, আমি ধরেই নিচ্ছি প্রথম 19টা ক্লাস করা আছে। আছে তো? বলো তো, প্রথম 19টা ক্লাস করে আসছো, তাইলে বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি আগের ক্লাসগুলো করা না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হইতে পারে। ওকে, তো চলো আজকে এই ম্যাথটা দিয়ে শুরু করি। অন্তরীকরণের প্রয়োগ টাইপের কিছু ম্যাথ করে তারপরে আমরা ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, লঘুমান, গুরুমান অর্থাৎ একদম সর্বশেষ পরিচ্ছেদটা শুরু করব। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হলে দেখাও যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে তার আয়তন পরিবর্তনের হার সর্বদা সমান। তোমরা কি সমবৃত্ত ভূমিক কোণক চেনো? এই যে এরকম কোণক, যার তল হচ্ছে একটা বৃত্তাকার তল, ধরো যে এরকম। এটা যদিও বৃত্তাকার, বাট সাইড থেকে দেখতে তো আর বৃত্তাকার মনে হবে না, মনে হবে যে এইরকম। চেনো তোমরা? দেখো, এই যে জন্মদিনের টুপি মাথায় পরছো কেউ? জন্মদিনের মধ্যে যে মাথায় টুপি পরে, এগুলা হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণক। তো প্রশ্নটা তোলো। একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা, ধরো নিচের যে বৃত্তাকার তলটা তার কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে এখানে উচ্চতা হচ্ছে এতটুকু। এই যে এটাকে বলে সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা। এবং এই যে নিচে বৃত্তাকার তলটা আছে, এইটার যে ব্যাসার্ধ, এটাই হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণকের ব্যাসার্ধ। এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এইচ। পরীক্ষায় চিত্র আঁকা ম্যান্ডেটরি না। এই ম্যাথটা করার জন্য তুমি যদি পরীক্ষায় চিত্র না আঁকো কোনো সমস্যা নেই। আগে বলো এই জিনিসগুলোর সাথে তুমি পরিচিত কিনা। একটা সমবৃত্ত ভূমিক কোণক দেখতে কেমন হয়, তার ব্যাসার্ধ কোনটা, উচ্চতা কোনটা, এই জিনিসটা জানা থাকলে হলো। যে নিচে যে সমবৃত্ত ভূমিক কোণকের নিচে যে বৃত্তাকার তলটা আছে, এই বৃত্তাকার তলের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে কোণকের ব্যাসার্ধ। আর এই যে একদম নিচ থেকে যে উচ্চতাটা, সেটাই সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা। প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, এখন দেখো কি বলছে। একটি সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। দেখো এই লাইনটা কি বলছে, কোণকের উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আমাকে বলো তাইলে প্রশ্নে কি বলা আছে? এইচ ভেরিয়াস 1/r। বলো এই লাইনটা কে কে বুঝছো? উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখান থেকে আমি যদি সমান চিহ্ন একটা ইকুয়েশন বানাই, একটা ধ্রুবক ধরো k/r লিখতে পারি। বলো, উচ্চতা যদি ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয় তাহলে এইচ ভেরিয়াস 1/r। সেখান থেকে আমি যদি একটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে একটা সমীকরণ বানাইতে চাই, তাহলে একটা ধ্রুবক আনতে হবে। আমি ধ্রুবকটা ধরলাম কে, এখানে ছোট হাতের কে একটা ধ্রুবক। ঠিক আছে? এরপরে বলছে দেখাও যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে তার আয়তনের পরিবর্তনের হার। আচ্ছা, এই কোণকের আয়তনের সূত্র কে কে জানো? কেউ যদি এমন থেকে থাকো যে পরীক্ষা হলে সবই তুমি পারো, অন্তরীকরণও পারো, বাট কোণকের আয়তনের সূত্র মনে নাই, তাহলে তো এই ম্যাথ করতে পারবে না। কোণকের আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr স্কয়ার এইচ। 1/3 πr স্কয়ার এইচ। মনে আছে? কার কার মনে আছে বলো? 1/3 πr স্কয়ার এইচ। তো প্রশ্নে বলছে দেখাও যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে
আয়তনের পরিবর্তনের হার সর্বদা সমান। তার মানে অন্তরীকরণ করতে হবে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে। দেখো এখন দেখো ভূমির ব্যাসার্ধ মানে আর এর সাপেক্ষে ভি এর অন্তরীকরণ করতে হবে। দেখো প্রশ্নে বলাই আছে কিন্তু দেখাও যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার সর্বদা সমান। সর্বদা সমান মানে সেটা ধ্রুব সংখ্যা আসবে। দেখো তাহলে আমরা এখানে অন্তরীকরণ করি কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে অন্তরীকরণ করি 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো এখানে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। এই যে এইচটা কি ধ্রুবক বলো তো? শোনো 1/3 এটা ধ্রুব সংখ্যা, পাই ধ্রুব সংখ্যা, আর এর সাপেক্ষে অন্তরীকরণ হবে তাহলে আর তো অবশ্যই চলক। আচ্ছা বলো তো এইচটা কি চলক নাকি ধ্রুবক? এইচ 1/3 পাই ওইটা ধ্রুবক, আর এর সাপেক্ষে অন্তরীকরণ হবে তাহলে আর তো অবশ্যই ভেরিয়েবল। এইচ কিন্তু ধ্রুবক না। দেখো এই যে এইচ কিন্তু আর এর সাপেক্ষে পরিবর্তনশীল। দেখো ভাইয়া এইচ কিন্তু আর এর সাপেক্ষে পরিবর্তনশীল। একটা জিনিস দেখো, এই বুঝতেছো ঘটনা? দেখো এইচ কিন্তু ধ্রুবক না। দেখো এই যে দেখো প্রশ্নে বলা আছে উচ্চতা কিন্তু ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, মানে ব্যাসার্ধ বাড়লে উচ্চতা কমে ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে এটা অবশ্যই ধ্রুবক না। এইচ কিন্তু পরিবর্তনশীল। এই যে দেখো আর এর মান বাড়লে এইচ কমবে, আর এর মান কমলে এইচ বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা কমলে আরেকটা বাড়ে, তাই না? তো এটা কিন্তু ধ্রুবক না, এটা কিন্তু চলক। তাহলে এখানে এইচ এর মান বসাও। দেখো তুমি পরের লাইনে বসাও, আমি এখানে বসাই দিই। এখানে আগে বসাও, বলো এখানে যদি আমি এইচ এর মান বসাই কত হয় বলো তো? এইচ এর মান হচ্ছে কে বাই আর, কে হচ্ছে একটা ধ্রুবক, কে বাই আর। তাহলে কাটাকাটি করলে কি থাকে দেখো, তুমি পরের লাইনে বসাইতে পারো, আমি এখানে বসে দিচ্ছি। আর আর কাটলে উপরে থাকবে কে, নিচে আর। বলো এতটুকু কে কে বুঝছো? এই যে কাটাকাটি করার পর এটা আসবে, ধরো উপরে এইভাবে লিখি, কাটাকাটি করলে উপরে একটা কে নিচে একটা আর থাকবে। এই যে উপরে একটা কে, ধুর উপরে একটা কে নিচে একটা আর, কাটাকাটি করে ফেললাম। বলো ওটুক কে কে বুঝছো? জাস্ট এখানে এইচ এর মানটা বসাই দিছি, তুমি এখানে বসাই তোমাকে দেখায় রাখি যে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে কে বাই আর। যেহেতু আমি অন্তরীকরণ করবো আর এর সাপেক্ষে, তো এটা ক্যালকুলেশন করলে এই যে এটা ক্যালকুলেশন করলে এটা আসে। এইবার দেখো আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব 1/3 এটা কি ধ্রুবক, পাই কি ধ্রুবক, কে কি ধ্রুবক, আর এর সাপেক্ষে এই ভুল হয়েছে তো, ভুল লিখছি তো, এখানে তো উপরে স্কয়ার, তাহলে কাটাকাটি গেলে তো উপরে আর থাকবে, ধুর এটা তো উপরে আর স্কয়ার নিচে আর, তাহলে কাটাকাটি করলে তো এইটা হবে 1/3 পাই ইন্টু কে ইন্টু আর, 1/3 পাই ইন্টু কে ইন্টু আর। এই বুঝছো? তাহলে এখানে কত হবে দেখো 1/3 পাই কে ডিটিটি আর এর সাপেক্ষে অন্তরীকরণ হবে আর এর। তাহলে এখন আমাকে বলো এই যে 1/3 পাই কে এই তিনটাই কি ধ্রুবক না? এই তিনটাই কি ধ্রুবক না বলো তো? তাহলে সামনে ধ্রুবক ইন্টু আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে 1, মানে শুধু ধ্রুবক। এই যে ম্যাথ শেষ। কে কে বুঝছো বলো একটু বলো। দেখো প্রশ্নে দেখাইতে বলছে, দেখাও যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন পরিবর্তনের হার সর্বদা সমান। আমরা দেখাই ফেলছি যে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন পরিবর্তন দেখো ধ্রুবক। তুমি এটা তো ডিরেক্ট এই লাইন থেকে এটা লিখে ফেলতে পারো যে আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে 1, আর এই যে সামনে যেটা চলে আসবে 1/3 পাই কে পুরাটাই ধ্রুব সংখ্যা, পুরাটাই কি ধ্রুব সংখ্যা। আর এটা এখানে লিখে দিলাম যে কাটাকাটি করলে কি থাকে 1/3 পাই ইন্টু কে ইন্টু ধ্রুবকটা সামনে লিখলাম, তারপর লিখলাম আর। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো কে কে বুঝতে পেরেছো বলো, সবার বোঝা উচিত। খুবই চমৎকার, খুবই সহজ ম্যাথ। এই দেখো ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে আয়তন পরিবর্তনের হার সর্বদা সমান মানে ধ্রুবক। ঠিক আছে, এবার এই প্রশ্নটা তোলো অথবা খালি দেখো প্রশ্নটা রিডিং করো, আমি তো ক্লাসের স্লাইডে প্রশ্ন দিয়েই দিব। এই ম্যাথটা অনেক বেশি সহজ ম্যাথ। কোন গতিশীল কণার টি সময়ে একটি সরলরেখার উপর দূরত্ব এস কে, দেখো দূরত্ব এটা দ্বারা প্রকাশিত, এ বি সি ধ্রুব সংখ্যা। টি সময় পর কণাটির বেগ ভি হলে দেখাও যে এটা দেখাইতে হবে। এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও প্রমাণ করা যায়, আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডও প্রমাণ করা যায়, দুইটাই ইজি। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, যেটা খুশি প্রমাণ করো, দুইটাই একদম ইজি। উত্তর দেওয়া আছে, কাজে এটা মিলাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। আগে একটা জিনিস দেখো, এস দেওয়া আছে,
এস দেওয়া আছে এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি, এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি। টি সময় পর বেগ যদি ভি হয় বলো তো, তাহলে বেগ মানে কি? বেগ মানে সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ। সময়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কি হবে দেখো, এটি স্কয়ার কে অন্তরীকরণ করলে 2at প্লাস বিটি কে অন্তরীকরণ করলে বি ধ্রুবক সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1, আর সি হচ্ছে ধ্রুব সংখ্যা, ধ্রুবকের অন্তর 0। দেখো এই যে সরণের রাশিমালা দেওয়া আছে, সরণের রাশিমালাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো। এটি স্কয়ার কে অন্তরীকরণ করলে 2at, বিটি কে করলে পি সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1, 1 দিয়ে তো গুণ করার দরকার নাই, সি ধ্রুবক, টি এর সাপেক্ষে সি কে অন্তরীকরণ করলে 0। এইবার দেখো তুমি লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, শোনো রাইট হ্যান্ড সাইডে বসালে আরো বেশি সহজ। তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে পারো, দেখাচ্ছি, অসুবিধা নাই। ধরো ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এই যে ভি স্কয়ার 2at প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো কি আসে, স্কয়ার করে দাও, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, 2ab 2 দুগুণে 4atb বা 4abt, 4abt প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা, কি থাকতেছে দেখো, 4a স্কয়ার টি স্কয়ার প্লাস 4abt। এটা সমান প্রমাণ করতে হবে কি 4a কমন নাও, 4a কমন নিয়ে গেলে কি থাকে, at স্কয়ার প্লাস বিটি, at স্কয়ার প্লাস বিটি। এটা সমান কি আছে দেখো, s মাইনাস সি, এই যে s মাইনাস সি, তুমি জাস্ট এখানে এইভাবে লেখো, দেখো 4a ইন্টু s আনার জন্য এটার সাথে একটা সি যোগ করো, তারপর একটা সি বিয়োগ করো, ম্যাথ শেষ। বা এখান থেকে তুমি ডিরেক্ট মান বসায় দাও, ধরো এখান থেকে ধরো আর অত কিছু করার দরকারই নাই, ডিরেক্ট লিখে ফেললে হবে। ধরো এই যে at স্কয়ার প্লাস বিটি, এই যে at স্কয়ার প্লাস বিটি, এই যে মান বসাও, এই যে মান বসায় দাও, এই যে at স্কয়ার প্লাস বিটি মান কত, s মাইনাস সি। বলো তো কে কে বুঝছো? খুবই ইজি কিন্তু, বলো বলো, লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা কয়জন বুঝছো ভাই? এটা পানি ভাত মেথ, এইটা পানি ভাত মেথ। অথবা তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারো, এস এর মান বসায় দাও, বসায় লাস্টে এটা মিলে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও মিলাই হলা যাবে, কোনো অসুবিধা নাই। তুমি ট্রাই করো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, ট্রাই ইয়োরসেলফ, ঠিক আছে? ওকে, তো আমরা এখন নতুন টপিকে যাচ্ছি। এই টাইপের প্রশ্নগুলো এখন পারবা কে কে বলো তো? আচ্ছা, গত ক্লাসের লাস্টে দুইটা ম্যাথ বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা মিলাইতে পারছিলা? এই অন্তরীকরণের প্রয়োগ টাইপের লাস্টে দুইটা ম্যাথ হাউস ওয়াইফ দিছিলাম, একদম ইজি ম্যাথ ছিল, পারবা এগুলা। তো এই অন্তরীকরণের প্রয়োগ, এই টাইপের ম্যাথগুলো একাডেমিক বা অ্যাডমিশন যেই জায়গাতে আসুক, এগুলা তোমাদের কাছে দুধবাদ জিনিস, দুধবাদ জিনিস, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা শিখবো ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন, অর্থাৎ এইবার আমরা লাস্ট পরিচ্ছেদ শুরু করতেছি, লঘুমান গুরুমান টাইপের যে অধ্যায়টা। ওকে ফাইন। তো এই ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান ফাংশন কিরকম দেখতে, এগুলা তোমরা সবাই জানো, জাস্ট একটু চিত্র দেখলে মনে হয়ে যাবে, বুঝতে ফেলবো। ঘটনা কি দেখো, এই যে এক্স ওয়াই অক্ষ, ধরো এই যে একটা ফাংশন, ধরো কিরকম, ধরো এই যে এরকম আঁকলাম, ধরো y ইকুয়ালস টু f of x, একটা ফাংশন। দেখো এই ফাংশনটা দেখে কি মনে হচ্ছে, x এর মান বাড়লে y এর মানও কি ক্রমাগত বাড়তেছে না? বলো, এই যে ফাংশনটা আমি আঁকাইলাম, x এর মান তুমি যদি বাড়াইতে থাকো, y এর মানও কি বাড়তেছে না? এই জিনিসটা তো তোমরা জানো যে x এর মান ডানে বাড়ে, ডানে গেলে বাড়ে, আর y এর মান উপরে গেলে বাড়ে, তাই তো? এই যে ফাংশনের গ্রাফটা আমি আঁকাইলাম, এই ফাংশনের মধ্যে তুমি যদি x এর মান বাড়াইতে থাকো, y এর মানও কি হইতে থাকবে, বাড়তে থাকবে, তাই না? ধরো এই যে এরকম হইতে পারে, অথবা ধরো এরকম হইতে পারে, ধরো এরকম হইতে পারে, তাই না? দেখো ক্রমবর্ধমান ফাংশন দেখে তো বোঝা যায়। ধরো আমি এটা রাখলাম, এই সুন্দরটা থাকলো, এটা সবুজটা, ধরো এটা একটা কি ফাংশন, এটা একটা কেমন ফাংশন, ক্রমবর্ধমান ফাংশন, ঠিক আছে? আচ্ছা, আর ক্রমহ্রাসমান ফাংশন কেমন হইতে পারে? ক্রমহ্রাসমান ফাংশন ধরো এই যে এরকম, একটু ওইদিকে নেই, দেখো
এই যে গ্রাফটা আমি আগাইলাম, এই গ্রাফে তুমি যদি ক্রমাগত এক্স এর মান বাড়াইতে থাকো, দেখো এক্স এর মান যদি বাড়াইতে থাকো ওয়াই এর মান কি কমতেছে না? বলো আগে বলো, ঘটনা কে কে বুঝছো? এটা চিত্র দেখেই বুঝে ফেলা যায়, আর কিচ্ছু লাগে না আসলে। ধরো এই যে এক্স ওয়াই, আর এই ফাংশনটা ধরো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে এই ফাংশনটাতে তুমি যদি এক্স এর মান ক্রমাগত বাড়াইতে থাকো, এই যে দেখো ধরো এখানে এক্স এর মান এ থেকে ডানে যেতে থাকলে এক্স এর মান বাড়বে, কিন্তু ওয়াই এর মান কি আস্তে আস্তে কমতেছে। এখন অন্তরীকরণের সাপেক্ষে কোনটা ক্রমবর্ধমান কোনটা ক্রমহ্রাসমান ফাংশন কিভাবে বুঝবো আমরা? এই যে একটা ক্রমবর্ধমান ফাংশন, দাঁড়াও এই যে এটা লিখে রাখি, ক্রমবর্ধমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশন কিংবা ক্রমহ্রাসমান ফাংশন অন্তরীকরণের সাপেক্ষে আমরা কিভাবে চিহ্নিত করব? তুমি ক্রমবর্ধমান ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে, ধরো এখানে এখানে অথবা এখানে, যদি স্পর্শক আঁকো, স্পর্শকের ঢাল মানে কি? ডিডি এক্স অফ ওয়াই না? এই কার কার মনে আছে? ধরো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এর উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানে কি? ডিডি এক্স অফ ওয়াই। তো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই বিন্দুতে তুমি ঢাল স্পর্শকের ঢাল বের করলা, মানে স্পর্শক আঁকাইলা, এই বিন্দুতে স্পর্শক আঁকাইলা, অথবা এই বিন্দুতে স্পর্শক আঁকাইলা। তুমি একটা জিনিস খেয়াল করতেছো যে এই ক্রমবর্ধমান ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতেই তুমি ঢাল আঁকাও না কেন, মানে স্পর্শক আঁকাও না কেন, সবগুলার ঢাল কিন্তু পজিটিভ। এই জিনিসটা কে কে বুঝতেছো? দেখো এই যে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটার ঢালও পজিটিভ। দেখো সূক্ষ্মকোণ তৈরি করছে ভাই, কোন একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, তার ঢাল পজিটিভ না? এখানে দেখো এই যে এটার ঢালও পজিটিভ, দেখো দেখো এই যে এটার ঢালও পজিটিভ, এটার ঢালও পজিটিভ। তোমরা কি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছো যে ভাই একটা ক্রমবর্ধমান ফাংশন চেনার বুদ্ধি হচ্ছে ওই ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ঢাল মানে ডিডি এক্স অফ ওয়াই অলওয়েজ পজিটিভ হবে। বুঝছো? কে কে বুঝছো বলো? কাজে তোমাকে যখন ম্যাথ দিবে পরীক্ষায় তো আর চিত্র আঁকতে দিবে না, পরীক্ষায় তোমাকে বলবে একটা ফাংশন দিয়ে, বলবে একটা ফাংশন দিয়ে দিবে, দিয়ে বলবে দেখাও যে এটা ক্রমবর্ধমান ফাংশন। তুমি কি দেখাবা? দেখাবা যে এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে মানে ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু পজিটিভ, শেষ। আর এই যে ক্রমহ্রাসমান ফাংশন, এই ক্রমহ্রাসমান ফাংশনের মধ্যে উপরস্থ যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে তুমি ধরো যে স্পর্শক আঁকাইবা, এইখানে এইখানে অথবা এইখানে আঁকাও, ধরো এই বিন্দুতে স্পর্শক, ধরো এইটাতে, অথবা এইখানে ধরো, ধরো এইখানে, অথবা এইটাতে, সবগুলা ঢাল কেমন আসতেছে দেখো তো। তুমি তো দেখে বুঝে বলছো না? তোমরা যারা আগের ক্লাসগুলো করে আসছো তোমরা তো অলরেডি দেখে বুঝে ফেলছো এই যে সবগুলার ঢাল কি হবে দেখো তো ভাই। কোন একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, দেখো এটাও স্থূলকোণ, এটাও স্থূলকোণ, এটাও স্থূলকোণ, সবগুলা ঢাল কি নেগেটিভ না? এই তোমরা কি কথা বুঝছো? এই যে ডিডি এক্স অফ ওয়াই লেস দেন 0, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। আগে বলো ব্যাপারটা বুঝছো? আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ম্যাথ পারার জন্য না বুঝলেও চলে। ধরো তুমি কিছুই বুঝো নাই, তুমি খালি মুখস্থ রাখছো যে ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে ডিডি এক্স ওয়াই গ্রেটার দেন 0, ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে ডিডি এক্স ওয়াই লেস দেন 0। অতটুকু নলেজ দিয়েই তুমি একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফে পার করে চলে আসতে পারবা। বাট তুমি বুঝলা কিনা ব্যাপারটা যে আসলে ক্রমবর্ধমান ফাংশন বা ক্রমহ্রাসমান ফাংশন জিনিসটা কি এবং কেন সেখানে ডিডি এক্স ওয়াই গ্রেটার দেন হয় বা কেন লেস দেন হয়, সেটা বুঝতে পারছো আশা করি। একটু ওয়েট, আমার কল আসতেছে। হ্যাঁ ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তো এখন চলো আমরা কয়েকটা ম্যাথ সলভ করি। দেখো প্রশ্নটা তোলো, তুমি খালি এই জিনিসটা বুঝে রাখছো যে ক্রমবর্ধমান ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল অবশ্যই পজিটিভ হবে।
আর ক্রমহ্রাসমান ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল অলওয়েজ নেগেটিভ হবে। আর ঢাল মানে কোনো ফাংশনের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানেই তো ডিডি এক্স অফ ওয়াই, সেটা তো আমরা পড়ে আসছি, তাই না? গুড। এখন দেখাও যে একজন বলছে কেন নেগেটিভ হবে, এটা সরল রেখা অধ্যায়ে পড়ে আসছো। কোনো একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে তার ঢাল অলওয়েজ পজিটিভ, আর যদি স্থূলকোণ তৈরি করে তাহলে ঢাল নেগেটিভ। কারণ 10 0 থেকে 90 এর মধ্যে একটা ভ্যালু বসাও, প্রথম চতুর্ভাগে 10 পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। ওকে ফাইন, এটা সরল রেখা অধ্যায়ে পড়লে ভালো মতো জানতে পারবা। এই যে ফাংশনটি তোমাকে বলছে দেখাও যে এইটা একটা এক্স এর ক্রমবর্ধমান ফাংশন, মানে দেখাইতে হবে কি, দেখাইতে হবে ডিডি এক্স অফ ওয়াই। ডিডি এক্স অফ ওয়াই মানে কি এফ প্রাইম এক্স, একই তো কথা। এই এখানে তো এফ অফ এক্স আকারে দিছে, ডিডি এক্স অফ ওয়াই যে কথা, এফ প্রাইম এক্স তো একই কথা। একবার অন্তরীকরণ করলে আমরা যখন ফাংশনটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখি, তখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ ওয়াই লিখি, আর ফাংশনটাকে লিখি এফ প্রাইম এক্স। মনে আছে? তাহলে দেখো আমার দেখাইতে হবে কি, দেখাইতে হবে ডিডি এক্স অফ ওয়াই গ্রেটার দেন 0 অথবা এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0। কথা একই, কিন্তু কথা কিন্তু একই, দুইটা কিন্তু একই জিনিস। তাহলে এখানে তুমি আগে একবার অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে 3x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 4। এখন আমি যদি বলি এটার মান গ্রেটার দেন 0, তুমি বিশ্বাস করবা? এইভাবে রাইখা দিয়া বলো, এই ফরম্যাটে আমি একবার অন্তরীকরণ করছি, এইবার অন্তরীকরণ করার পর আমি যদি বলি এটার মান অলওয়েজ গ্রেটার দেন 0, তুমি বিশ্বাস করবা? তুমি বিশ্বাস করবা না। তুমি বলো ভাই x এর ভিন্ন ভিন্ন মানের জন্য তো এটা ভ্যালু নেগেটিভ হইতেও পারে। তো এমন একটা কন্ডিশনে নিয়ে দেখাইতে হবে যাতে তুমি বিশ্বাস করতে বাধ্য হও যে এটা অবশ্যই গ্রেটার দেন 0। সেটা কিরকম করা যায় একটু দেখো। তুমি কি একটা জিনিস জানো, একটা রাশি যদি হোল স্কয়ার ফরম্যাটে হয়, ধরো a মাইনাস বি হোল স্কয়ার, আমি যদি তোমাকে a মাইনাস বি হোল স্কয়ার এটা দেখাই বলি এটা অবশ্যই পজিটিভ, তুমি বিশ্বাস করবা? এইরকম ফরম্যাট যদি আনতে পারি তাইলে কিন্তু তুমি বিশ্বাস করতে বাধ্য যে এটা অবশ্যই পজিটিভ, সারা জীবন পজিটিভ। তো এখন দেখো কি করি, এখানে ধরো এই দুটো থেকে 3 কমন নেওয়া যায়, হোল স্কয়ার বানাইতে হবে। আচ্ছা ওই যে পাই গেছি x স্কয়ার মাইনাস 2x। তুমি কি এখানে একটা হোল স্কয়ারের গন্ধ পাচ্ছ? বলো তো, 3 কমন নেওয়ার পরে x স্কয়ার মাইনাস 2x, এখানে একটা হোল স্কয়ারের গন্ধ পাচ্ছ। কিরকম দেখো, 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এক যোগ করলাম, আর আগে ছিল 4, এক চলে গেছে, থাকবে 3। এইবার দেখো 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3, এইটা গ্রেটার দেন 0। এইটা যদি বলি তুমি বিশ্বাস করবা? এইবার কিন্তু তুমি বিশ্বাস করতে বাধ্য যে এখানে x এর মান যা খুশি তা হোক না কেন এই ভ্যালুটা কিন্তু গ্রেটার দেন 0। কেন? কারণ x মাইনাস 1 হোল স্কয়ার এটা পজিটিভ সংখ্যা, কোন একটা সংখ্যার বর্গ অবশ্যই পজিটিভ, তার সামনে একটা পজিটিভ সংখ্যা গুণ আকারে আছে আর একটা পজিটিভ সংখ্যা যোগ আকারে আছে। তো এখানে তুমি x এর মান যা খুশি তা বসাও। হ্যাঁ সরি, এটা প্লাস 1 হবে, এখানে তো 1 দিয়েছি, সামনে 3 আছে, 3 একে 3, এটা 1 হবে। বলো এই জিনিসটা কে কে বুঝছো? এখানে 3 একে 3 চলে গেছে, 4 এর মধ্যে 3 চলে গেছে, বাকি থাকবে 1। তো x মাইনাস 1 হোল স্কয়ার এটা অবশ্যই পজিটিভ সংখ্যা, তার সামনে একটা গুণ আকার আছে পজিটিভ সংখ্যা, এটা আরেকটা পজিটিভ সংখ্যা, সবগুলা মিলে অবশ্যই এটা গ্রেটার দেন 0 হবে। লিখবা সুতরাং x এর যে কোনো বাস্তব মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য ডিডি এক্স অফ ওয়াই অথবা এফ প্রাইম এক্স একই কথা, গ্রেটার দেন 0 হবে। অতএব এফ অফ এক্স ফাংশনটি x এর একটি ক্রমবর্ধমান ফাংশন। কে কে বুঝতে পারছো বলো? অতএব এফ অফ এক্স ফাংশনটি x এর ক্রমবর্ধমান ফাংশন। বলো এই জিনিসটা কার কার ক্লিয়ার হয়েছে? পুরা ক্লিয়ার? ওকে গুড। এবার এইটা দেখাও যে এই ফাংশনটি একটি ক্রমহ্রাসমান ফাংশন। প্রশ্নটা তুলো, খালি ফাংশনটা লেখো, এটা খুবই ইজি জিনিস। ধরো এফ প্রাইম এক্স,
1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে -1, এক্স কিউব কে অন্তরীকরণ করলে -3x²। দেখো এখানে এখানে আচ্ছা, হ্যাঁ এটা তো আর কিছু করার দরকারই নাই। এইটা কিন্তু আসলে এখানে <0 লিখে দেওয়া যায়। দেখো ক্রমহ্রাসমান ফাংশনের জন্য ddx(y) অথবা প্রথম অন্তরজ <0 হবে। এটা কিন্তু কিছু করার দরকার নাই। কেন? -1 এটা একটা ঋণাত্মক সংখ্যা, x² এটা একটা পজিটিভ সংখ্যা, তার সামনে আছে একটা মাইনাস। ভাই একটা পজিটিভ সংখ্যার সামনে যদি একটা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে গুণ করলে তো প্লাস মাইনাস মাইনাসই হবে। এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, ভাই দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে তো নেগেটিভই হবে। কে কে বুঝছো বলো? এখানে আর কিছু করার দরকার আছে? তুমিই বলো। ধরো এটা সৃজনশীলের ক নাম্বারে আসলো, আর কিছু কিন্তু করার দরকার নেই, তুমি খালি লিখে দিবা যে এটা লিখবা। সুতরাং এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্য এখানে f'(x) <0 হবে। কি হবে? <0 হবে। সুতরাং f(x) একটি ক্রমহ্রাসমান ফাংশন। শেষ। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এই তোমরা কি কথা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? আশা করা যায় ভালো মতোই বুঝতে পেরেছো। আইদার তুমি এরকম হোল স্কয়ার ফরম্যাটে বানাই দিবা, অথবা যদি এরকম দুইটা নেগেটিভ হয়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এই দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে তো সারা জীবন নেগেটিভই হবে। এটা তো আর কোনো কনফিউশনের কিছু নাই। ওকে, এইবার আসো এই ম্যাথটা, এই টাইপটাও সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা 9-10 এ অসমতা অধ্যায় পড়ছো? অসমতা পড়ছো? এটা হায়ার ম্যাথও আছে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1। হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। এটা ইন্টারমিডিয়েটেও পড়বা, বাট আপাতত আজকে ক্লাসে আমি এটা অত ব্যাখ্যাতে যাব না। যারা 9-10 এ পড়ে আসছো তোমরা বুঝতে পারবা, যারা পড়ো নাই তোমরাও বুঝতে পারবা। খালি দেখো এই টাইপের প্রশ্ন, মানে এই টাইপের বেসিক সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা ও অসমতা ওই অধ্যায়ে পাবা। আপাতত খালি দেখো কি করি। একটা ফাংশন দিছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। কোন ব্যবধিতে বৃদ্ধি পায় মানে ক্রমবর্ধমান, আর কোন ব্যবধিতে হ্রাস পায় মানে ক্রমহ্রাসমান। একটু মনে মনে চিন্তা করো তো, প্রশ্নটা তোলো। কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, এই বৃদ্ধির ক্ষেত্রে ঘটনা কি? প্রথম অন্তরজ মনে আছে? এটা মনে মনে, এটা তোমার আগেই লেখা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখে রাখতেছি যে ক্রমবর্ধমান যেই ব্যবধিতে বৃদ্ধি পাবে সেখানে প্রথম অন্তরজ >0 হবে, আর যেই ব্যবধিতে হ্রাস পাবে সেটার জন্য f'(x) <0 হবে। f'(x) <0 হবে। এই জিনিসটা কিন্তু আমরা মনে মনেই জানি। ঠিক আছে, ফাইন। তোমাকে বলছে এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় নির্ণয় করো। এই প্রশ্নটা এইভাবেও বলতে পারতো যে এই ফাংশনটি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এবং কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান নির্ণয় করো। কথা একই। আচ্ছা, আগে একবার অন্তরীকরণ করো। 3x³ সরি 3 কেন, 4x³ 4x³ প্লাস 3 দুগুণে 6x² মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 4। আচ্ছা, এই যে প্রথম অন্তরজটা বের করলাম, এই প্রথম অন্তরজের ভ্যালুটা কোন কোন ব্যবধিতে পজিটিভ কোন কোন ব্যবধিতে নেগেটিভ এটা আমরা বের করব কি অসমতার সাপেক্ষে। অসমতার সমীকরণ যেভাবে পড়ছিলা সংখ্যা রেখার সাপেক্ষে। কিভাবে দেখো, শুরুতে যেটা করবা, শুরুতে f'(x) = 0 ধরে x এর মান বের করবা। আমি লিখি, দেখো এটা 0 ধরলে x এর মান কত আসে বলো তো? আগে ক্যালকুলেটর কই? শোনো, অসমতা কিভাবে করতে হয় খালি দেখো। আগে 0 ধরবা, 0 ধরে ভ্যালু বের করো। এটা হচ্ছে পলিনোমিয়াল, ঘাত হচ্ছে 3, 0 ধরে সলভ করো। 4 6 -6 -4 -2 1 -1/2। দেখো শুরুতে কি করবা, শুরুতে যেটা করবা এই যে প্রথম অন্তরজ, দেখো আমরা যেই রাশিটার ভ্যালু >0 অথবা <0 সেইটাকে 0 ধরবো। সেইটাকে 0 ধরে মনে মনে আগে আমরা x এর 3টা মান বের করব। এইবার সংখ্যা রেখা দেখো, এই সংখ্যা রেখা চেনো তো? সংখ্যা রেখা চেনো না এমন কেউ আসো? সংখ্যা রেখা তো সবাই চেনো। এই সংখ্যা রেখার মধ্যে
এক্স এর যে মানগুলো আছে এই মানগুলো বসাবো। দেখো -2 1 এবং -1/2, সরি -1/2 তো আগে ছোট থেকে বড় বসাই। -2 এখানে ধরো -1/2, তারপরে কত 1। এখানে লেখার ক্ষেত্রে তাহলে ছোট থেকে বড়ই লিখি। অবশ্যই এটা ডাজেন্ট ম্যাটার এট অল, বাট সৌন্দর্যের খাতিরে বড় থেকে ছোট লিখি, মানে ছোট থেকে বড় লিখতেছি আর কি। সবচেয়ে ছোট -2, তারপরে -1/2, তারপরে +1। আচ্ছা, এখন দেখো তো এই যে তিনটা বিন্দু, দেখো এই f'(x) = 0 ধরছি, 0 ধরে x এর তিনটা ভ্যালু পাইছি। এই তিনটা ভ্যালু সংখ্যা রেখাটাকে মোট কয়টা ভাগে ভাগ করছে বলো? এই যারা বাস্তব সংখ্যা অসমতা পড়ো নাই, অসুবিধা নেই, খালি দেখতে থাকো। 4টা ভাগে ভাগ করছে। এই যে একটা ভাগ, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা। দেখো এই ভাগটার নাম কি? -2 থেকে ছোট, x এর ভ্যালু -2 এর সাথে ছোট। এতটুকু অংশের নাম কি? এতটুকু অংশের নাম হচ্ছে -2 থেকে বড়, -1/2 থেকে ছোট, তাই না? এই ঘটনা বুঝতেছো তো? এই যে এই অংশটা হচ্ছে -2 থেকে ছোট, আর এটা হচ্ছে -2 থেকে -1/2 এর মধ্যে, এটা হচ্ছে -1/2 থেকে +1 এর মধ্যে, -1/2 থেকে বড়, +1 থেকে ছোট, আর এই সবার ডানের অংশটা এটা +1 এর থেকে বড়। ঠিক আছে, এই জিনিসটা বসাইতে পারবে না? ওকে, গুড। 0 লিখতে হবে না, এই সংখ্যা রেখায় আমার 0 লিখতে হবে তো ম্যান্ডেটরি না, আমার তো এই 3টা পয়েন্ট দরকার। এই যে তুমি প্রথম অন্তরজটাকে 0 ধরবা, 0তে আমার কাজ হচ্ছে এই 3টা পয়েন্ট নিয়া। লেখলে তো এখানে 0 1 2 3 4 5 সবকিছু লেখা যায়, আমার যেগুলো দরকার আমি ওইগুলো লিখছি। এখন দেখো, এখন কি করবা মনে রাখবা, সবার ডানে এই যে এখানে মোট 4টা ভাগ হয়েছে না, 4টা ভাগ, সবার ডানেটাতে প্লাস দিবা। শোনো, তোমরা 9 10 থাকতে এগুলো ওই যে বক্স করে 3-4টা ব্যবধির জন্য বক্স করে চিহ্ন বাইর করতা, ইন্টারমিডিয়েটে এগুলা কিচ্ছু করা লাগে না। তুমি জাস্ট কি করবা, সবার ডানেরটাতে প্লাস দিবা, প্লাস দিয়া পরে প্লাস মাইনাস দিয়ে থাকবা। এবার যতগুলা থাকবে প্লাস মাইনাস দিয়ে থাকবা, কাজ শেষ। এইবার দেখো, তাইলে আমাকে বলো কোন কোন ব্যবধিতে এইটা পজিটিভ আসতেছে, কোন ব্যবধিতে? কই চিন্তা করো, এই যে এইটা, এই যে এইটা। তো তুমি কি লিখবা? তোমাকে কি বলছে? কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তুমি লিখবা যে এই যে দেখো -2 <x <-1/2 এবং x > 1, এই ব্যবধিতে f(x) বৃদ্ধি পায়। এই যে f(x) কি পায়? এই ফাংশনটা বৃদ্ধি পায়। শেষ। এইভাবে জাস্ট সংখ্যা রেখাটা একে লিখে দিলেই ফুল মার্কস দিয়ে দিবে। ইন্টারমিডিয়েটে এইগুলো অত এক্সপ্লেন করা লাগে না। আরেকবার দেখো, হ্রাস পায় কোন কোন ব্যবধিতে? এই যে মাইনাস, এই যে মাইনাস হ্রাস, এই যে মাইনাস হ্রাস। এই কথা বুঝতেছো? দেখো x <-2 এবং -1/2 থেকে +1 ব্যবধিতে f(x) হ্রাস পায়। এইগুলা অত এক্সপ্লেনেশন ওই যে 9 10 এর মতো করার দরকার নাই। দেখো আমি আবার একটু বলতেছি, শোনো। কি করবা? যখন তোমাকে বলবে কোন ব্যবধিতে এই ফাংশনটা বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়, শুরুতে প্রথম অন্তরজটা বের করবা। কারণ কি? যেই ব্যবধিতে প্রথম অন্তরজ <0 ওই ব্যবধিতে ফাংশনটা ক্রমবর্ধমান, আর যেই ব্যবধিতে প্রথম অন্তরজ <0 সেই ব্যবধিতে ফাংশনটা ক্রমহ্রাসমান, তাই না? তো আগে প্রথম অন্তরজটা বাইর করবা, বাইর করে এটাকে মনে মনে 0 ধরবা, 0 ধরে 3টা বিন্দু বাইর করবা। 3টা, এখানে তো পাওয়ার 3 আছে, এই জন্য 3টা বিন্দু আসছে। পাওয়ার 2 থাকলে 2টা বিন্দু আসতো। তো যখন 3টা বিন্দু আসছে, 3টা বিন্দু পুরা সংখ্যা রেখাটাকে 4টা অংশে ভাগ করছে, তাই না?
তো এই চারটা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবার ডানেটাতে প্লাস বসা দেবা, প্লাস বসা এটা হচ্ছে শর্টকাট টেকনিক। সবার ডানেটাতে প্লাস বসে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। তাহলে এই যে যেখানে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই দুইটা ব্যবধিতে x greater than 1 আর এটা হচ্ছে এই যে -2 থেকে -1/2, এই দুইটা ব্যবধিতে ফাংশনটা বৃদ্ধি পাবে, আর এই বাকি দুইটা যেটা মাইনাস মাইনাস এই দুইটা ব্যবধিতে ফাংশনটা হ্রাস পাবে। আচ্ছা এখন একটা জিনিস বলো, এইখানে এখানে অ্যানসারে কি কোনো ইকুয়াল টু চিহ্ন হবে নাকি শুধু লেস দেন হবে? শুধু লেস দেন হবে, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল টু হবে না। কেন? কারণ x এর মান যদি এক্স্যাক্টলি -2 হয়ে যায় তাহলে কিন্তু ফাংশনটা 0 হয়ে যাবে, মানে এই f of prime x 0 হয়ে যাবে। দেখো এই যে আমরা যে বিন্দুগুলো বের করছি, দেখো এটা হচ্ছে কি এইভাবে বক্স দিয়ে রাখবা, মানে গোল দিয়ে রাখবা, কিন্তু ভরাট করা যাবে না। 9 10 এ পড়ছিলাম, মনে আছে? ব্যবধিটা হবে -2 থেকে ছোট বা +1 থেকে বড়। +1 কিন্তু নিজে হইতে পারবে না, উত্তরে কিন্তু +1 নিজে হইতে পারবে না, +1 থেকে বড় হইতে হবে। কারণ কি? দেখো x এর মান যদি -2 -1/2 কিংবা +1 হয়ে যায় তাহলে তো প্রথম অন্তর 0 হয়ে যাবে। 0 হইলে তো ক্রমহ্রাসমান হবে না, ক্রমবর্ধমান হবে না। ক্রমবর্ধমান হওয়ার জন্য গ্রেটার দেন 0, ক্রমহ্রাসমানের জন্য লেস দেন 0। তো এই যে বিন্দুগুলা, যে বিন্দুগুলো আমরা শুরুতে 0 ধরে বসাইছি, এরা নিজেরা কিন্তু উত্তরে হবে না। কাজে এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্ন দেওয়া যাবে না, শুধু লেস দেন। দেখো শুধু লেস দেন কিংবা শুধু গ্রেটার দেন, এই দেখো ইকুয়াল টু চিহ্ন কিন্তু বসানো যাবে না, কারণ এরা নিজেরা উত্তর হবে না। কারণ এরা নিজেরা যদি x এর মান হয় তাহলে তো প্রথম অন্তর 0 হয়ে যাবে, গ্রেটার দেন 0 হবে না, লেস দেন 0 হবে না। বলো কে কে বুঝছো? ভাই এই জিনিসটা তোমরা 9 10 এ অনেক বক্স করে এখানে উৎপাদক লিখে করতা, ইন্টারমিডিয়েটে এগুলা করার দরকার নাই। 9 10 এ এগুলা বক্স করে চিহ্ন বসায়ে প্লাসে মাইনাসে মাইনাস 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 প্লাসে মাইনাস এগুলা করতা, এগুলো দরকার নাই এখন, ঠিক আছে? বাট এই জিনিসটা যদি কারো অস্পষ্ট থাকে কোনো সমস্যা নাই, সেকেন্ড পেপারে যখন অসমতা পড়বা, অসমতা অধ্যায়ে এগুলা ক্লিয়ারলি বোঝানো হবে। তো এই সেম টাইপের একটা ম্যাথ হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি, ট্রাই করবা, ঠিক আছে? আমি যেভাবে বুঝাইছি এইভাবে ট্রাই করবা। দেখো একবারে হুবহু সেম ম্যাথ আমি যেভাবে বুঝাইছি এইভাবে ট্রাই করবা, তাইলেই হয়ে যাবে। জাস্ট এখানে যতটুকু লিখছি অতটুকু লিখে খালি বাংলা ভাষায় লিখে দিলেই হবে। ওকে ফাইন, গুড গুড গুড, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এরপরে আসো চরম বিন্দু, লঘুমান ও গুরুমান। এইবার একটা জিনিস দেখো, বলো সব ফাংশন কি খালি ক্রমাগত বাড়তেই থাকে বা কমতেই থাকে? কিছু ফাংশন এরকম আছে না যে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। ধরো আমাদের লাইফে কি সবসময় আপসই হয়, ডাউনস থাকে না? আমাদের লাইফে কি আপস এন্ড ডাউনস দুইটা মিলেই তো লাইফ, তাই না? তো যখন কোনো একটা ফাংশনে যাবা সে কি সারাদিন খালি বাড়তেই থাকবে, ক্রমাগত বর্ধমানই হবে, ক্রমহ্রাসমানই হবে না তো? সে ক্রমবর্ধমান হ্রাসমান দুইটা মিক্স করেই হইতে পারে। যেমন যদি একটু দেখাই, ধরো এইরকম একটা ফাংশন ধরো বলো তো এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা কি ক্রমবর্ধমান না? বলো এই এতটুকু অংশে, যতটুকু অংশ আমি দেখাইতেছি, এই এতটুকু অংশে ফাংশনটা কি ক্রমবর্ধমান, তাই তো? তখন এখান থেকে আবার এই পর্যন্ত এতটুকু দেখি ক্রমহ্রাসমান না? বলো দেখো তো, এই যে ফাংশনটা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত ক্রমবর্ধমান, তারপর এখান থেকে এই পর্যন্ত আবার কি ক্রমহ্রাসমান। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত আবার ক্রমবর্ধমান, দেখো এই যে আবার এখান থেকে ক্রমবর্ধমান বাড়তেছে, আবার এখান থেকে এই পর্যন্ত ক্রমহ্রাসমান। এই তোমরা কি ঘটনা বুঝতে পারতেছো? ঘটনা কি বুঝতেছো? তো এই যে লঘুমান এবং গুরুমান জিনিসটা কি আর চরম বিন্দু জিনিসটা কি, দেখো এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের আগ পর্যন্ত ফাংশনটা ক্রমবর্ধমান ছিল এবং এই পয়েন্টের পরে সেটা ক্রমহ্রাসমান হয়ে গেছে। তো এইরকম পয়েন্ট গুলাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, বাংলায় বলে চরম বিন্দু। দাঁড়াও এটাকে আমি লিখে দিই, ইংলিশে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, বাংলায় বলে চরম বিন্দু। তো এইটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু, আবার এটাও একটা কি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু, বলো
আবার এইটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই হইতে পারে না? দেখো এই যে আবার ক্রমবর্ধমান, এই বিন্দুতে যাওয়ার পরে ক্রমহ্রাসমান হয়ে গেছে, তাই তো? এগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এখানে আরেকটা আছে, এই যে, তার মানে একটা ফাংশনে কি অনেকগুলা চরম বিন্দু থাকতে পারে না? বলো, একটা ফাংশনের অসীম সংখ্যক, অনেক বেশি সংখ্যক চরম বিন্দু থাকতেই পারে, অসুবিধার কিছু নাই। তো এখন দেখো এই যে ক্রিটিক্যাল পয়েন্টটা, একটা জিনিস খেয়াল করে দেখো, ফাংশনটার মান ক্রমাগত বাড়তে 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 ম্যাক্সিমাম হয়েছে এখানে এসে, এই ম্যাক্সিমাম হওয়ার পরে সে কমা শুরু করছে, এখানে এসে ম্যাক্সিমাম হয়েছে, এই বিন্দুর পরে সে কি কমা শুরু করছে না? তো এই বিন্দুটাকে বলবো আমরা এই যে গুরুমান বা সর্বোচ্চ মান। দেখো এই অংশে, তুমি এতটুকু অংশের কথা চিন্তা করো তো, এখান থেকে এতটুকু, এতটুকু দেখো, সে এখানে হচ্ছে সর্বোচ্চ হয়েছে, তারপরে সে কি কমা শুরু করছে। তো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সর্বোচ্চ মান বা গুরুমান। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গুরুমান। মানে এখানে বলতে এই যে ফাংশনটার মানটা, ধরো ধরো এই যে একটা ফাংশন হচ্ছে y = f of x, y = f of x। আচ্ছা, আমরা যেটাকে যে বিন্দু বলতেছি, বিন্দু মানে কি x, y না? ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এই যে বিন্দুটা, তোমাকে যদি কেউ চরম বিন্দু বের করতে বলে, তোমার তো এই বিন্দুর x এবং y দুইটাই বের করে দেওয়া উচিত না? দুইটাই দেওয়া উচিত। বাট সর্বোচ্চ মানের ক্ষেত্রে কোনটা বের করলে হবে? শুধু y না, এই যে দেখো সর্বোচ্চ মান কতটুকু, এইটা না, এটা তো সর্বোচ্চ মান। এই যে দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে সর্বোচ্চ মানটা কত, এই যে এটা না, তো সর্বোচ্চ মানটা এটা কি x এর মান নাকি y এর মান বলো তো? এই যে সর্বোচ্চ মানটা, এটা কার মান? এটা কার সর্বোচ্চ মান? y এর। কার? y এর। এই যে y, এটা হচ্ছে কি y এর সর্বোচ্চ মান, y ম্যাক্স। এখানে আসলে y ওইরকম ম্যাক্স না, এটাকে ধরো যে বলে গুরুমান, এটাকে কি বলবো? যে এটা হচ্ছে গুরুমান, বা এটাকে সর্বোচ্চ মানও বলে। আর এইটাকে কি বলবো বলো তো? শোনো, তোমরা কি চরম বিন্দু আর গুরুমানের মধ্যে পার্থক্য বুঝতেছো? চরম বিন্দু মানে হচ্ছে x, y, আর গুরুমান মানে শুধু y। পার্থক্যটা কে কে বুঝছো আগে বলো তো? ধরো একটা ফাংশন y = f of x, তো তোমাকে যদি কেউ বলে চরম বিন্দু কত, তো চরম বিন্দু তো x, y একটা বিন্দু, আর এই যে গুরু মানটা কত বা সর্বোচ্চ মানটা কত, এই যে এই মানটা, এটা y, yটা হচ্ছে সর্বোচ্চ মান। তো একইভাবে এখানে চরম বিন্দু, এটাও কি x, y বিন্দুর ক্ষেত্রে। বাট এইটাকে কি বলবো বলো তো? লঘুমান। দেখো এই যে এখানে যে ফাংশনের মানটা দেখো, কমতে 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 এখানে সর্বনিম্ন হইছে, তারপরে আবার বাড়া শুরু করছে। তো এই চরম বিন্দুতে এখানে যে y এর মানটা, এটা হচ্ছে লঘুমান বা সর্বনিম্ন মান। গুরুমান মানে সর্বোচ্চ মান, আর লঘুমান মানে সর্বনিম্ন মান। লঘুমান মানেটা y এর মান, আর y মানে কি? এই y মানে কিন্তু f of x, একটা ফাংশন অফ x কেই তো আমরা y বলে বিবেচনা করি, তাই না? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। এখন একটা কথা হচ্ছে যে এই ব্যাপারগুলাতে আরেকটা জিনিস তোমাকে দেখাই, সেটা হচ্ছে আমরা যেরকম সর্বোচ্চ মান বলতে একদম ম্যাক্সিমাম মানটাকেই বুঝি, লঘুমান এবং গুরুমানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। ধরো এরকম একটা ফাংশন হইতে পারে না? ধরো এরকম একটা ফাংশন, তাইলে আমরা যে মাত্র পড়লাম যে চরম বিন্দু, দেখো এখানে অনেকগুলা চরম বিন্দু আছে। শোনো, প্রত্যেকটা চরম বিন্দুতে একটা করে লঘুমান বা গুরুমান থাকবে, এই জিনিসটা কি তোমরা বুঝতেছো? দেখো এই যে এখানে একটা গুরুমান আছে, এখানে একটা গুরুমান আছে, এখানে একটা লঘুমান আছে। আমি একটু দেখাই দিই যে এখানে আছে কি, এখানে গুরুমান আছে, আর এখানে কি আছে? এখানে আছে লঘুমান। মানে আমরা যেরকম ভাবি যে একটা ফাংশনের সর্বোচ্চ মান মানে একটাই ভ্যালু ম্যাক্সিমামটা, না এরকম না। জিনিসটা কিরকম দেখো, এই যে ধরো এটা একটা ফাংশন, ধরো y = ফাংশন অফ x, এটা ধরো x অক্ষ, এটা y অক্ষ। এই দেখো এখানে এই ফাংশনটা একটা সর্বোচ্চ মান আছে, মানে গুরুমান আছে, এখানে একটা লঘুমান আছে, এখানে একটা গুরুমান আছে, এখানে একটা লঘুমান আছে, এখানে একটা গুরুমান আছে, এখানে একটা লঘুমান আছে। আপাতত এতটুকুই আঁকাইলাম, আর নিলাম না।
তো এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে এই বিন্দুর গুরুমান এই বিন্দুর লঘুমানের চাইতেও ছোট না? দেখো এই যে আমরা এখানে ফাংশন নিয়ে কাজ করতেছি, এখানে আসলে সর্বোচ্চ মানে যে সবচেয়ে বড় জিনিস এরকম না, এই পার্থক্যটা আগে বোঝো। এখানে সর্বোচ্চ মানে একেবারে ওই ভ্যালুর দিক দিয়ে সর্বোচ্চ না, এখানে সর্বোচ্চ মানে হচ্ছে যে একটা ফাংশন বাড়তে 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 ম্যাক্সিমাম হবে, তারপরে আবার কমা শুরু করবে, ওই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ মান। আবার কমতে 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 মিনিমাম হবে, তারপরে আবার বাড়া শুরু করবে, ওইটা হচ্ছে সর্বনিম্ন মান। মানে এটা সর্বোচ্চ মানে যে ভ্যালুর দিক দিয়ে ম্যাক্সিমাম, এটা নেসেসারি না। তোমরা কি বুঝছো যে এই এই কেসগুলাতে সর্বোচ্চ মানের চাইতেও সর্বনিম্ন মান বড় হইতে পারে? দেখো এই যে ধরো এটা হচ্ছে সর্বোচ্চ মান, এখানে একটা সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান, অথচ দেখো তুমি যদি এইটার ওয়াই বের করো, এই যে এটার ওয়াই থেকে এটার ওয়াই কিন্তু অনেক বড়, মানে এখানে কিন্তু সর্বোচ্চ মানের চাইতে সর্বনিম্ন মান বড়। কাজে এখানে আসলে লঘুমান বা গুরুমান বলতে যে জিনিসটাকে আমরা বলতেছি, লঘুমান এবং গুরুমান বলতে যে জিনিসটাকে বলতেছি আমরা, সেটা আসলে এক্স্যাক্টলি ওই সর্বোচ্চ, আমরা সর্বোচ্চ বলতে যেটা বুঝি বা আমরা সর্বনিম্ন বলতে যেটা বুঝি ওই জিনিসটা না। এখানে আসলে ঘটনা হচ্ছে যে তুমি দেখবা যে ধরো এই ফাংশনটা ক্রমবর্ধমান, মানে এখানে ডিডি এক্স ওয়াই গ্রেটার দেন 0। ধরো আমি তোমাকে একদম স্পেসিফিকলি দেখাই, ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত ডিডি এক্স ওয়াই কি, ধরো এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, আবার এখান থেকে এই পর্যন্ত এফ প্রাইম এক্স লেস দেন 0, তাই না? এই যে এই বিন্দুটার আগে ফাংশনটা ছিল ক্রমবর্ধমান, পরে হয়ে গেছে ক্রমহ্রাসমান। তো এই দুইটার মাঝখানে যে বিন্দুটাতে সর্বোচ্চ হয়েছে বা সর্বনিম্ন হয়েছে, দুইটাই ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও ক্রিটিক্যাল পয়েন্ট। যেখানে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে কমা শুরু করছে, এটাকে বলি সর্বোচ্চ মান বা গুরুমান, আর যেখানে সর্বনিম্ন হয়ে তারপরে বাড়া শুরু করছে, ওটাকে বলি লঘুমান বা সর্বনিম্ন মান। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন, আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আমরা চলতে থাকি। তো তার মানে একটা ফাংশনে অনেকগুলা লঘুমান অনেকগুলা গুরুমান থাকতে পারে। দেখো এই যে এখানে একটা গুরুমান, এখানে একটা গুরুমান, এই যে গুরুমান, এখানে আরো গুরুমান থাকতে পারে, আর এখানে ধরো এই যে লঘুমান, এই যে একটা লঘুমান, আবার এই যে একটা লঘুমান। তারপরে একটা ফাংশনের অসংখ্য লঘুমান গুরুমান থাকতে পারে, এটা কোনো বিধি নিষেধ নাই যে এতগুলাই থাকতে পারবে বা একটাই থাকতে পারবে, জিনিসটা এরকম না। অনেকগুলা লঘুমান গুরুমান থাকতে পারে, এবং সেখান থেকে এরকমও হইতে পারে যে লঘুমান গুরুমানের চাইতে বড়, মানে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের চাইতে বড়ও চলে আসতে পারে। ঠিক আছে, ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা এই জিনিসটা একটু মনে রেখে আমি বলে দেই যে লঘুমানকে বলে সর্বনিম্ন মান। লঘুমান মানে হচ্ছে সর্বনিম্ন, মানে আমরা লঘুমানও বলি সর্বনিম্ন মানও বলি, বা এটাকে মিনিমাও বলে, মিনিমা, ইংলিশে বলে মিনিমা। আর গুরুমানকে আমরা বলি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, এটাকে ইংলিশে বলে ম্যাক্সিমা। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট যেগুলাতে লঘুমান কিংবা গুরুমান থাকবে, ধরো এইটার উদাহরণই দেই, এটার আগ পর্যন্ত ক্রমবর্ধমান মানে ডিডি এক্স ওয়াই গ্রেটার দেন 0, তারপরে ক্রমহ্রাসমান মানে ডিডি এক্স ওয়াই লেস দেন 0। তাহলে এক্স্যাক্টলি ক্রিটিক্যাল পয়েন্টে ডিডি এক্স ওয়াই কত বলো তো দেখি, গত ক্লাসটা যারা করছো পারা উচিত। একটু চিন্তা করো তো, এই ক্রিটিক্যাল পয়েন্টের আগে এই অংশটাতে ডিডি এক্স ওয়াই ছিল গ্রেটার দেন 0, তারপরে হয়ে গেছে লেস দেন 0। তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে যতগুলা ক্রিটিক্যাল পয়েন্ট আছে সবগুলাতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল? কে কে দেখতে পাচ্ছ দেখো একটু, এই যে আমি কিন্তু স্পর্শক এঁকে রাখছি ভাইয়া, লঘুমান হোক কিংবা গুরুমান হোক, ধরো গুরুমান কিংবা লঘুমান যেটাই হোক না কেন, ওভারঅল দুইটাকে একসাথে ক্রিটিক্যাল পয়েন্ট বলি। তো যে কোনো চরম বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল মানে কত, ঢাল 0। তাইলে সবগুলা ক্রিটিক্যাল পয়েন্টে ডিডি এক্স ওয়াই কত বলো, ক্রিটিক্যাল পয়েন্টে ডিডি এক্স ওয়াই বা এফ প্রাইম এক্স কত, 0। ক্রিটিক্যাল পয়েন্টে এফ প্রাইম এক্স অথবা ডিডি এক্স ওয়াই, কথা কিন্তু একই, এফ প্রাইম এক্স যে কথা ডিডি এক্স ওয়াই একই কথা। তার মানে তোমাকে কেউ যদি চেক করতে বলে যে একটা ফাংশনের লঘুমান কিংবা গুরুমান আছে কিনা, তুমি প্রথমে কি চেক করবা?
শোনো, একটা ফাংশনে যে লঘুমান বা গুরুমান থাকবেই এটা তো ম্যান্ডেটরি না। যেমন দেখো, এই যে এই ফাংশনটা দেখো তো একবারে ক্রমবর্ধমান, খালি বাড়তেছেই। এর কি কোনো লঘুমান বা গুরুমান আছে? শোনো, লঘুমান বা গুরুমান থাকার শর্ত হচ্ছে, ধরো গুরুমান থাকার শর্ত কি, ক্রমবর্ধমান হইতে হইতে একটা পয়েন্টে যাওয়ার পরে আবার ক্রমহ্রাসমান হবে। অথবা লঘুমানের শর্ত কি, ক্রমহ্রাসমান হইতে হইতে পরে ওই পয়েন্টে যাওয়ার পরে আবার ক্রমবর্ধমান হবে। তো একটা ফাংশন যদি শুধু ক্রমবর্ধমান হয়, যে এটা শুধু বাড়তে থাকবে, সারা জীবন বাড়তেই থাকবে, এর কি কোনো লঘুমান বা গুরুমান আছে? বলো, এটা কি কোনো আছে? নাই। বা একটা ফাংশন ক্রমহ্রাসমান, সে সারা জীবন খালি কমতেই থাকে, তারও কিন্তু কোনো লঘুমান গুরুমান নাই। বা ধরো একটা সরল রেখা, ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, যে কোনো একটা সরল রেখা, এই সরল রেখার কি কোনো লঘুমান গুরুমান আছে? বলো, এই সরল রেখার কোনো লঘুমান গুরুমান আছে? নাই। কারণ লঘুমান বা গুরুমান হওয়ার শর্ত কি, ক্রিটিক্যাল পয়েন্ট, তাই তো? ক্রিটিক্যাল পয়েন্টেই তো আমরা লঘুমান বা গুরুমান পাবো। তো ক্রিটিক্যাল পয়েন্টের শর্ত হচ্ছে যে ওই ক্রিটিক্যাল পয়েন্টের আগে ক্রমবর্ধমান হইলে তারপরে ক্রমহ্রাসমান হওয়া লাগবে, অথবা আগে ক্রমহ্রাসমান হইলে পরে ক্রমবর্ধমান হওয়া লাগবে। কথাটা কে কে বুঝছো? কথাটা কে কে বুঝছো বলো? যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকার জন্য একটা ফাংশনে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান দুইটা অংশই থাকতে হবে। শুধু ক্রমবর্ধমান শুধু ক্রমহ্রাসমান হইলে সেইটার কোনো লঘুমান গুরুমান বা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন লঘুমান বা গুরুমান থাকবে কিনা এটা যাচাই করার সবচেয়ে সহজ বুদ্ধিটা কি? প্রথম অন্তরা 0 হইতে হবে না? বলো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো একটা ফাংশনের লঘুমান আছে নাকি নাই, সব ফাংশনের তো আর লঘুমান গুরুমান থাকবে না। কোন একটা ফাংশন যদি খালি ক্রমবর্ধমানই হয় বা ক্রমহ্রাসমানই হয়, ক্রমবর্ধমান হলে ddx of y greater than 0, ক্রমহ্রাসমান হলে less than 0। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা ফাংশনের লঘুমান বা গুরুমান বিদ্যমান আছে কিনা, তুমি আগে কি চেক করবা? যে প্রথম অন্তরজ 0 হয় কিনা। কথা বুঝছো? কে কে বুঝছো বলো? লঘুমান গুরুমান বিদ্যমান আছে কিনা। তোমাকে কেউ একটা বললো যে লঘুমান বাইর করো বা গুরুমান বাইর করো, তো লঘুমান বা গুরুমান বাইর করার জন্য প্রথম কথা কি, আগে তো লঘুমান বা গুরুমান বিদ্যমান থাকা লাগবে। যদি একটা ফাংশনের লঘুমান গুরুমান নাই থাকে, তুমি বাইর করবে হইতে। তার মানে অবশ্যই আগে প্রথম কাজ হচ্ছে প্রথম অন্তরজ 0 হইতে হবে। তাহলে লিখে রাখো, লিখো লঘুমান কিংবা গুরুমানের জন্য, লঘু অথবা গুরুমানের জন্য, গুরুমানের জন্য প্রথম অন্তরজ অবশ্যই 0 হতে হবে। প্রথম অন্তরজ অবশ্যই কি হইতে হবে? 0 হতে হবে। আচ্ছা, এই জিনিসটা তো আমরা বুঝে ফেললাম। এখন তুমি প্রথম অন্তরজ 0 বাইর করলা, এখন বলো তো প্রথম অন্তরজ তুমি 0 বাইর করলা, দেখলা যে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। এখন শুধুমাত্র এতটুকু ইনফরমেশন দিয়ে তুমি কি বলতে পারবা যে এখানে গুরুমান আছে নাকি লঘুমান আছে? বলো, প্রথম অন্তরজ 0 তো লঘুমানের জন্য 0, গুরুমানের জন্য 0, তাই তো? তো এইটা দিয়ে তুমি শুধু এইটা ক্লিয়ার হইতে পারবা যেখানে লঘুমান আছে কিনা বা গুরুমান আছে কিনা, বাট কোথায় লঘু কোথায় গুরু সেটা কিন্তু এটা দিয়ে শিওর হওয়া যাবে না। আচ্ছা, সেটা পরে যাচ্ছি, আগে চলো এটা দিয়ে একটা ম্যাথ করি। চলো প্রশ্নটা তোলো, দেখো কি দেখাইতে বলছে। বলছে দেখাও যে এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই। দেখাইতে বলছে যে এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই, মানে লঘুমান বা গুরুমান নাই। তার মানে কি দেখাইতে হবে বলো তো? কখন একটা ফাংশনে কোনো লঘুমান বা গুরুমান থাকবে না? বলো, লঘুমান কিংবা গুরুমান থাকার শর্ত হচ্ছে প্রথম অন্তরজ 0 হইতে হবে। তার মানে এখানে জীবনেও প্রথম অন্তরজ 0 হবে না, এই যে এটা দেখাইতে হবে। আগে বলো কি দেখাইতে হবে, কে কে বুঝছো? লঘুমান বা গুরুমান কখন থাকবে? যখন প্রথম অন্তরজ 0 হবে, তাই তো? যদি একটা ফাংশনের প্রথম অন্তরজ জীবনেও 0 না হয়, তার কোনো লঘুমান গুরুমান থাকা পসিবলই না। তো এটা প্রমাণ করতে হবে। আগে চলো ম্যাথ করি, দেখি। অন্তরীকরণ করো তো, f প্রাইম x 3x স্কয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 24। এইবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি। ধরো 3 কমন নিলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 24, এই যে আবার এই হোল স্কয়ার বানাও,
দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4, এটা হোল স্কোয়ার হবে। 3 4 12 চলে গেছে, থাকলো আরো 12। তো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 12। আমাকে তোমরা বলো তো এই রাশিটার মান জীবনে 0 হওয়া পসিবল? তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরাই বিচার করো। 3 ইন্টু এই যে এখানে 3 4 12 চলে গেছে হোল স্কোয়ার বানানোর জন্য, হোল স্কোয়ার বানানোর মানে তুমি চেষ্টা করো হোল স্কোয়ার বানানোর জন্য এমন একটা ফরম্যাটে তুমি যদি দেখাইতে পারো যে হোল স্কোয়ার, দেখো এই ভ্যালুটা সারা জীবন পজিটিভ, সাথে আরেকটা পজিটিভ সংখ্যা, দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে জীবনেও এটা 0 হওয়া পসিবল না, নট ইকুয়াল টু 0। এবার তুমি লিখবা এক্স এর কোন বাস্তব মানের জন্য, লিখবা এক্স এর কোন বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স সমান 0 হতে পারে না। তুমি লিখবা এক্স এর কোন বাস্তব মানের জন্য প্রথম অন্তর 0 হইতে পারে না, সুতরাং এফ অফ এক্স এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নাই। কে কে বুঝছো বলো তো, কে কে বুঝছো একটু বলো। তুমি বলবা যে এক্স এর কোন বাস্তব মানের জন্য এই প্রথম অন্তর সেটা এটার মান জীবনেও 0 হওয়া পসিবল না, জীবনেও না, এটা সারা জীবন পজিটিভ। তার মানে এটা কেমন ফাংশন বলো তো, এটা ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান বলো। একই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন বলে দিই, এটার মানে কি গ্রেটার দেন 0 না? দেখো এই ভ্যালুটা কিন্তু এক্স এর যে কোনো মানের জন্য এই রাশিটার মান পজিটিভ, তার মানে এটা ক্রমবর্ধমান ফাংশন, এটা পুরা সারা জীবন ধরে খালি ক্রমবর্ধমানই থাকবে, তার কোনো লঘুমান গুরুমান থাকবে না। ঠিক আছে, গুড। এবার এটা কে কে পারবা দেখো, তোমাকে বলছে এক্স এর মান কত হলে এর গুরুমান বা লঘুমান হবে, বলো তো লঘুমান বা গুরুমান হওয়ার শর্ত কি, মানে লঘুমান বা গুরুমান হবে কি না, শর্ত কি? প্রথম অন্তরের সমান 0। লঘুমান বা গুরুমান হবে কি হবে না, থাকবে কি থাকবে না, সেটা শর্ত কি? প্রথম অন্তরজ 0। তো প্রথম অন্তরজ বাইর করে 0 বসায় এক্স এর মান বের করে ফেলো। দাঁড়াও দেখাই, এফ অফ এক্স, এটা এফ অফ এক্স ধরি এফ অফ এক্স সমান, এটাকে স্কোয়ার ভাঙিয়ে ফেলো। দাঁড়াও 2 কমন নিয়ে নাও, এমনি নর্মালি ভাঙিয়ে ফেলি, এক্স ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার এস 12 কে স্কোয়ার 144 মাইনাস 2ab, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 এক্স প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো কত আসতেছে, 144x মাইনাস 48x স্কোয়ার প্লাস 4x কিউব। তাহলে দেখো প্রথম অন্তরজ একবার অন্তরীণ করলে এটা 144 মাইনাস 48 দুগুণে 96x প্লাস 3 4 12x স্কোয়ার। এইবার তুমি লিখো লঘুমান বা গুরুমানের জন্য, লঘুমান বা গুরুমানের জন্য এফ প্রাইম এক্স সমান কত হবে? 0 হবে। সুতরাং 144 মাইনাস 96x প্লাস 12x স্কোয়ার। ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো এক্স এর মান কত আসছে বলো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো এক্স এর মান কত আসে। ভাই এগুলা পানিভাত মেথ, এগুলা পানিভাত মেথ, এগুলা মনে মনে হয়ে যায়। তো দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ। তাহলে পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 12, এক্স এর সহগ মাইনাস 96 আর ধ্রুবক হচ্ছে 144, 6 2, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 6। বলো তো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। এখন কোন বিন্দুতে লঘুমান হবে কোনটার জন্য গুরুমান হবে এটা কি আমরা এখনই জানতে পারছি? ধর এখানে কিন্তু দুইটা বিন্দু আছে, একটার জন্য লঘুমান পাওয়া যাবে, একটার জন্য গুরুমান, আমরা কিন্তু এখনো শিখি নাই, ওই স্টেপে আমরা এখনো যাই নাই। আজকে ক্লাসে এখনো পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে লঘুমান বা গুরুমান থাকবে কি থাকবে না, এতটুকু শিখছি। এখন আমরা শিখবো লঘুমান বা গুরুমান থাকলে সেগুলো আমরা কিভাবে বের করব। এইবার দেখো আগে লিখো, আগে লিখো তারপরে আমি বেসিক দেখাচ্ছি। ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনে লঘুমান কিংবা গুরুমান থাকবে কি থাকবে না সেটার জন্য অবশ্যই প্রথম অন্তরজ 0 ধরবো। ধরো এই যে আগের ম্যাথটাই উদাহরণ দিই, ধরো এই যে প্রথম অন্তরজ 0 ধরবো, ধরে আমি দেখলাম এক্স এর দুইটা মান আছে, যে এই দুইটা মানের জন্য লঘুমান কিংবা গুরুমান পাওয়া যেতে পারে, কিন্তু আমি শিওর না যে এক্স এর মান 2 হইলে লঘুমান হবে নাকি গুরুমান হবে, আমি জানি না। এক্স এর মান 6 হইলে ফাংশনটার মান লঘুমান হবে নাকি গুরুমান হবে আমি জানি না। এখন একটা জিনিস আগে লেখো, ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, এটা ধরে আমি কার মান পাবো?
ধরো এক্স এর দুইটা মান পাবো, ধরো একটু আগে যে উদাহরণ দিলাম, বেশি হইতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে পারে, বাট আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম দুইটা বা তিনটা আসে। ধরো দুইটা এক্স এর দুইটা মান পাইছি, এখন এই দুইটা মানের জন্য এক্স এর কোন মানের জন্য লঘু মান হবে, কোন মানের জন্য গুরু মান হবে, এটা কিভাবে চেক করবো? মানে দাঁড়াও, এটা হচ্ছে প্রথম স্টেপ। আগে দেখবো যে লঘুমান বা গুরুমান আছে কিনা। আচ্ছা ধরো একটা জিনিস, তুমি প্রথম অন্তরার সমান 0 ধরলা, ধরে ধরো ধরো এটা সমান 0 ধরলা, প্রথম অন্তরাস কি ধরলা? 0 ধরলা। 0 সলভ করে দেখলা যে এক্স এর কোনো বাস্তব মানই আসে না, এখানে তো এক্স এর মান 2 আর 6 আসছে। যদি দেখতা কোনো বাস্তব মান আসে না, তখন কি হইতো বলো তো? ধরো তুমি প্রথম অন্তরাস 0 ধরলা, ধরে দেখলা এক্স এর কোনো বাস্তব মান আসে না, তার মানে ওটার কোনো লঘুমান গুরুমান নাই। কথা বুঝছো? যদি কখনো এরকম কোনো ম্যাথে দেখো যে প্রথম অন্তরাল 0 ধরে এক্স এর মান আসে না, জটিল সংখ্যা চলে আসে, তার মানে তুমি বলবা যে ওটার কোনো লঘুমান গুরুমান নাই, তার মানে ওটা হয় ক্রমবর্ধমান ফাংশন অথবা ক্রমহ্রাসমান ফাংশন। বুঝছো? ওকে ফাইন। এখন দ্বিতীয় স্টেপে কি চেক করতে হবে আগে দেখো, আগে আমি লেখা দিই, তারপর আমি বেসিকটা বোঝাচ্ছি। দ্বিতীয় স্টেপে কি চেক করব? দ্বিতীয় অন্তরজ এটা বাইর করব। এটা বাইর করার পরে খেয়াল করে দেখো, এই দ্বিতীয় অন্তরজ যদি লেস দেন 0 হয়, তাইলে গুরু মান থাকবে। আর যদি লেস দেন মানে গ্রেটার দেন 0 হয়, তাহলে লঘু মান থাকবে। আপাতত কিছু বোঝা লাগবে না, আগে লেখো, পরে বুঝাইতেছি। এটা হচ্ছে উল্টা জিনিস। উল্টা কি? এফ ডাবল প্রাইম এক্স, ধরো এই যে এক্স এর মানগুলা এখানে বসাবা, দুইবার অন্তরীকরণ করে বসাবা। বসানোর পরে যদি দেখো এই ভ্যালুটা নেগেটিভ, লেস দেন 0 মানে তো নেগেটিভ, নেগেটিভ হলে থাকবে গুরুমান। গুরুমান মানে কি? সর্বোচ্চ। এটা আমি এভাবে মনে রাখতাম যে এইটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে ছোট, এইটা ছোট হলে এটা বড় হবে, আর এইটা বড় হলে এটা ছোট হবে। এই আগে দেখো, আগে মনে কিভাবে রাখবা বেসিক, পরে বুঝাইতেছি। এতটুকু জিনিস থাকলে আর কিছু না বুঝলেও তুমি পরীক্ষায় পারবা। অনেকে বলো না যে ভাই পরীক্ষার জন্য কতটুকু দরকার? এই লঘুমান গুরুমান টপিক থেকে এইচএসসি পরীক্ষায় যা কিছু আসবে অতটুকু পড়ার জন্য খালি এতটুকু জিনিস মনে রাখলে মোর দেন এনাফ। তুমি কিছু বুঝো চাই না বুঝো, আগে দেখো মনে রাখতে পারবা কিনা যে দ্বিতীয় অন্তরজ যদি নেগেটিভ হয় তাহলে ভ্যালু হবে সর্বোচ্চ। আমি এভাবে মনে রাখতাম, দ্বিতীয় অন্তরজ কম হইলে মান হবে সর্বোচ্চ, আর দ্বিতীয় অন্তরজ বড় হইলে মান হবে সর্বনিম্ন। ক্রিস ক্রস, উল্টা। মনে থাকবে? আগে বলো, আগে বলো মনে থাকবে কিনা, পরে বুঝাইতেছি। ওকে ফাইন। ওকে দেখো, এই জিনিসটা দুই ভাবে বোঝানো যায়। দুই ভাবে কিভাবে বোঝানো যায়? চলো আমি একদম গ্রাফ এঁকে বোঝাই, এটার পরেই আঁকাই। তোমাদের যে সবচেয়ে পরিচিত গ্রাফ, ধরো এফ অফ এক্স সাইন এক্স, এই সাইন এক্স এর গ্রাফ চেনো না এমন কেউ আসো? থাকলে নিজের গেলে নিজে একটা থাপ্পড় দেবে, এতদিন কি করছো বলো? এই সাইন এক্স এর গ্রাফ চেনো না এমন কেউ আসো? আমি ধরো একটা লাইনের মধ্যে আঁকাই ফেলি। সাইন এক্স এর গ্রাফ তো সবার চেনা উচিত, দেখি তো কি বলে সবাই মানুষজন, চিনো? এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, ধরো এই যে এটা মূল বিন্দু, পুরা দুইটা ওয়ে বাকি। সুন্দর হয়েছে? হ্যাঁ হয়েছে, অত সৌন্দর্যের দরকার নেই, মোটামুটি বুঝতে পারলেই হইল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, সাইন এক্স এর গ্রাফে কতগুলা ক্রিটিক্যাল পয়েন্ট আছে? এটা তো সারা জীবন চলতেই থাকবে। আমি দুইটা পূর্ণ তরঙ্গ আঁকাইছি, সারা জীবন দেখো এই যে এখানে একটা সর্বোচ্চ মান, এই যে সর্বোচ্চ মান, আবার এখানে সর্বোচ্চ মান, চলতেই থাকবে। এবং সবগুলা সর্বোচ্চ মান কত? সাইন এক্স এর কিংবা কজ এক্স এর গ্রাফে অসীম সংখ্যক সর্বোচ্চ মান আছে, সেগুলো কত? সবগুলা +1। এই যে এটা +1, এটা +1, সব +1। আর অসীম সংখ্যক সর্বনিম্ন মান আছে, সেটা কত? এটাও -1, এটাও -1। সাইন এক্স এর সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। এখন দেখো ক্রিটিক্যাল পয়েন্ট, আগে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো আইডেন্টিফাই করি। দেখো এই যে এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, আমরা তো দেখে বুঝেই ফেলছি এটা সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান। এই জিনিস তো এখন আর বোঝার জন্য আলাদা করে কিছু বলা লাগে না। হ্যাঁ,
দেখো আমি একটু ক্রিটিক্যাল পয়েন্টগুলো আইডেন্টিফাই করতেছি। এরপরে দেখো, এরপরে আগে দেখো এখানে কি করি বলো তো। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? এটা তো সবাই জানো, একদম তোমাদের পরিচিত একটা জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি, যে এই জিনিস জানো না এমন কেউ পৃথিবীতে নাই, একেবারে সবাই জানো। যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো সায়েন্সে এই জিনিস জানো। ধরো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? ধরো এই যে এখানে ধরো এটা এফ প্রাইম এক্স, এই যে সাইন এক্স কে একবার অন্তরীকরণ করলে কজ এক্স, তাই না? কজ এক্স। আগে আমি ক্রিটিক্যাল পয়েন্টগুলো আইডেন্টিফাই করি। দাঁড়াও, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট একদম নিচ পর্যন্ত, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, সবগুলা ক্রিটিক্যাল পয়েন্ট আমি আইডেন্টিফাই করে রাখতেছি। আর এখানে গিয়ে গ্রাফটা শেষ হয়ে যাবে। ধরো এখানে আমি ক্লোজ করে দিই, এই যে এখানে গিয়ে গ্রাফ ক্লোজ। এটা হচ্ছে আমার ধরো দুইটা পূর্ণ তরঙ্গ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ রাইট। এবার দেখো এই যে cos x এর গ্রাফ, এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু। cos x এর গ্রাফ কেমন? এই sin x এর গ্রাফ শুরু হয় মূল বিন্দু থেকে, কারণ sin 0 এর মান 0, cos 0 এর মান কত? sin 0 এর মান কিন্তু 0, মূল বিন্দু থেকে শুরু। cos এর গ্রাফ কিন্তু মূল বিন্দু থেকে শুরু না, কারণ cos 0 এর মান 1, এই যে এখান থেকে শুরু হবে, যে এখান থেকে। এটা হবে এইরকম। ধর মিললো না তো, মিলাই দেই। আচ্ছা হইছে, ধর। হ্যাঁ ধরো এই যে মোটামুটি সুন্দর হইলে হয়েছে, অত সুন্দর লাগবে না। তো এই যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলাতে একটা জিনিস দেখো, একটা জিনিস চমৎকার জিনিস একটু আগে যে বলে আসলাম, কই ছিল যে ভাই লঘুমান বা গুরুমানের জন্য, মানে ক্রিটিক্যাল পয়েন্ট গুলাতে লঘুমান গুরুমান দুটাকে একসাথে তো ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি। তো ক্রিটিক্যাল পয়েন্ট গুলাতে প্রথম অন্তরজের মান কি ছিল? 0। সবগুলোতে প্রথম অন্তরজের মান 0, তাই না? এই যে দেখো, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলাতে দেখো প্রথম অন্তরজের মান কত বলো? কত দেখো, তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে আসলে আমি কি বুঝাতে যাচ্ছি? ধরো এই যে এটা x অক্ষ, বলো আমি কি বুঝাতে যাচ্ছি, কয়জন বুঝছো? একটু দেখো তো কয়জন বুঝছো, একটু চিন্তা করো। দেখো এই যে যখন মেইন ফাংশনটা, এটা হচ্ছে মেইন ফাংশন, এটার যেই বিন্দুতে ক্রিটিক্যাল পয়েন্ট আছে সেই বিন্দুতে প্রথম অন্তরজের মান দেখো, এই যে 0 0 0 0। একটু বলো তো কয়জন বুঝছো? sin x আর cos x এই গ্রাফটা তো সবাই জানো, একটু বুঝে রাখো, এগুলো পরীক্ষায় কিছু লাগবে না। পরীক্ষার জন্য এই যে মাত্র একটু আগে যা লিখে দিয়েছি ওটা মুখস্থ করে ফেললে তুমি পরীক্ষা এইচএসসি পরীক্ষা ক্রস করে ফেলতে পারবা, তাহলে একটু শিখো। আচ্ছা এইবার যেটাতে আমি এসে আটকাইছি, এই যে এখানে শুধু প্রথম অন্তরজ দিয়ে তো লঘুমান পাওয়া যাবে নাকি গুরুমান পাওয়া যাবে সেটা ডিফারেন্সিয়েট করা যায় না, এই জন্য দ্বিতীয় অন্তরজ লাগবে। এবং দ্বিতীয় অন্তরজ সাথে কি লাগবে দেখো, দ্বিতীয় অন্তরজ কি? এফ প্রাইম এক্স, এটা প্রথম অন্তরজ। এটা যদি আরেকবার অন্তরীকরণ করি কি হবে বলো তো? দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে বলো? cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, এখন মাইনাস sin x এর গ্রাফ কেমন? এটা উল্টে যাবে। দেখো মাইনাস sin x এর গ্রাফ কি? এই sin x এর গ্রাফটা উল্টে যাবে, এই যে এরকম হবে। দেখো জাস্ট এটাকে উল্টায় দাও, দেখতেছো? ধুর, এটা সুন্দর হচ্ছে না। জাস্ট গ্রাফ গুলা তো খুবই বাজে গ্রাফ হচ্ছে। আচ্ছা আর আগে ধরো না, এটাই শেষ করে দিই, যেরকম হয়েছে এরকমই শেষ করে দিই। ধুর, হ্যাঁ দেখো এই যে মাইনাস sin x এর গ্রাফ হচ্ছে, এটা উল্টা, কিন্তু এটাকে উল্টায় দিছি। দেখো এটাকে জাস্ট উল্টায় দিছি। মোটামুটি তোমরাও মোটামুটি হাতের টানে যেরকম হয় আগায় রাখো, এগুলো তুমি জাস্ট নিজে বুঝতে পারলেই হলো। এটা অত সৌন্দর্যের দরকার নাই, মানে জাস্ট আগায় রাখো, মোটামুটি হইলে হইলো। এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস দেখো, ওয়েট, যে ক্রিটিক্যাল পয়েন্টে এখানে আছে গুরুমান, দেখো এটা কিন্তু আমি দেখেই বুঝতেছি,
সেখানে দ্বিতীয় অন্তরজের ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? পজিটিভ নাকি নেগেটিভ? আমাকে শুধু চিহ্ন বলো, আর কিছু না। মান কত আমি জানতে চাই না, আমি কিন্তু তোমার কাছে মান জানতে চাই নাই, আমি তোমার কাছে জানতে চাইছি যেই ক্রিটিক্যাল পয়েন্টে গুরু মান পাওয়া যাবে তার এগেইনস্টের দ্বিতীয় অন্তরজের ভ্যালু দেখো কি নেগেটিভ, রাইট? আবার এখানেও দেখো এই যে গুরুমান, আমি তো দুইটা পূর্ণ তরঙ্গ আঁকাইছি, তাহলে এখানে আর একটা গুরুমান আছে। এখানেও দেখো এটা রেসপেক্টিভ যে দ্বিতীয় অন্তরজের, এই দেখো এই যে দ্বিতীয় অন্তরজের মান এটাও কি নেগেটিভ। তো তোমাকে যে আমি একটু আগে এই জিনিসটা বুঝাইছিলাম, এই জিনিসটা কে কে বুঝছো এখন বলো? এই যে যখন দ্বিতীয় অন্তরজের মান নেগেটিভ তখন থাকে গুরু মান, বলো এটার বেসিকটা কয়জন বুঝছো? আর কিছু লাগবে না, অতটুকু জানলে না, জাস্ট অতটুকু দেখো। জাস্ট একটা উদাহরণ দেখো, পরীক্ষায় তোমার এইগুলা পরীক্ষা আঁকাইতে হবে না। যে যেই সমস্ত বিন্দু খেয়াল করে দেখো এখানে আছে গুরুমান, তার রেসপেক্টিভ সেকেন্ড ডেরিভেটিভ দেখো কত নেগেটিভ। এনে ভ্যালু ডাজন্ট ম্যাটার, শুধু তুমি চিহ্নটা দেখো নেগেটিভ, নিচের দিকে আছে এই যে নেগেটিভ। আর যেই বিন্দুতে দেখো, এই যে যেই বিন্দু দেখো এখানে কি আছে, এখানে আছে লঘুমান, এই যে লঘু লিখে দেই, এখানেও লঘুমান আছে, এখানেও লঘুমান আছে। সেই রেসপেক্টিভ বিন্দুগুলোর জন্য দেখো দ্বিতীয় অন্তর যে ভ্যালু, এই দেখো এই লঘুমানের জন্য এখানে দেখো পজিটিভ, বুঝতেছো? এই লঘুমানের জন্য দেখো দ্বিতীয় অন্তরজের ভ্যালু কি পজিটিভ। কে কে বুঝছো ব্যাপারটা বলো? এইবার তুমি বুঝা মুখস্থ করো, এইবার তুমি বুঝে বুঝে জিনিসটা মুখস্থ করো যে আলটিমেটলি আমার মুখস্থ রাখতে হবে কি, মুখস্থ রাখতে হবে এই জিনিসটা যে দ্বিতীয় অন্তরজের ভ্যালু, ধরো এই যে এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু আসলো বা তিনটা চারটা যাই আসুক না কেন, সেই বিন্দুতে দ্বিতীয় অন্তরজ যদি নেগেটিভ হয় তাহলে ওই বিন্দুতে থাকবে গুরুমান, ওই বিন্দু থাকবে ওই মেইন ফাংশনের গুরুমান। আর যদি এই দ্বিতীয় অন্তরজের চিহ্নটা পজিটিভ হয় তাহলে ওই বিন্দুতে থাকবে মেইন ফাংশনের লঘুমান। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? আচ্ছা এখন একটা জিনিস অনেকেই ভুল লাগায়, লঘুমান বা গুরুমান যে বাইর করব, লঘুমান গুরুমান কি প্রথম অন্তরজের দ্বিতীয় অন্তরজের? না, লঘুমান বা গুরুমান কিন্তু মেইন ফাংশনের, নাকি? এই লঘুমান গুরুমান কার বাইর করতেছি আমরা? আমরা যে প্রথম অন্তরজ দ্বিতীয় অন্তরজ এত কিছু করতেছি, সবকিছু কি জন্য করতেছি? এই মেইন যে ফাংশনটা দেওয়া থাকবে সেই মেইন ফাংশনের গুরুমান কিংবা লঘুমান বের করার জন্যই তো, তাই না? তো আলটিমেটলি লাস্টে যখন অ্যান্সারটা বের করবা লঘুমান বা গুরুমান, সেটা কি প্রথম অন্তরজের? না। দ্বিতীয় অন্তরজের? না, মেইন ফাংশনের। ভাই প্রশ্নে তো বলাই আছে, তাও পোলাপান কেন জানি ভুল করে আমি জানি না। এবার একটা ম্যাথ করি, সব ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, এতক্ষণ যা কিছু বুঝছো না বুঝছো কোনো সমস্যা নাই, এই ম্যাথটা যদি বুঝো ওকে, কোনো সমস্যা নাই, সব বোঝা লাগবে না, নাম্বার পাওয়ার জন্য অত কিছু বোঝা লাগেই না। দেখো নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান বের করো। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। প্রথম কাজ কি এই বলো? প্রথম কাজ কি? এই যে দেখো স্টেপটা দেখো, সবার প্রথম কাজ এই যে এটা, প্রথম অন্তর জিরো ধরতে হবে। আগে জিরো ধরে দেখতে হবে এক্স এর মান আসে কিনা। প্রথম অন্তর জিরো ধরে যদি এক্স এর বাস্তব মান থাকে তাহলে লঘুমান গুরুমান আছে, তারপরে সে না দ্বিতীয় অন্তরে যাবো। তো দেখো প্রথম অন্তরে বের করে জিরো বসাও। তুমি বাংলায় লিখো যে লঘুমান কিংবা গুরুমান থাকার জন্য প্রথম অন্তর শূন্য হতে হবে। এবার একাডেমিক পরীক্ষা একটু লিখতে পারো, বাট এডমিশন লাগে না। তুমি জাস্ট উদাহরণে কিভাবে লেখে একটু দেখে লিখে দিও। তুমি লিখবা যে লঘুমান বা গুরুমানের জন্য প্রথম অন্তর কি হইতে হবে? শূন্য হইতে হবে। লেখো শূন্য, অন্তর্গণ করো। 3 দুগুণে 6x স্কয়ার মাইনাস 21 দুগুণে 42x প্লাস 36 সমান 0। সলভ করে বলো তো x এর মান কয়টা আসে? দুইটাই তো আসবে। x এর মান কত কত আসে বলো? প্রথম অন্তরের সমান 0 ধরে x এর মান কত কত আসে? 6 মাইনাস 42 36 6 1 6,1। তার মানে আমরা বুঝতেছি এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে, তার মানে এখানে লঘুমান গুরুমান পাওয়া যাবে x এর মান যেহেতু বাস্তব আসছে। এখন আমাকে চেক করতে হবে কি, শোনো, তুমি x এর মান 6 এবং 1 এখানে বসাই দিলা। ধরো একবার x এর জায়গায় 6 বসালে একটা মান আসবে, একবার 1 বসালে একটা মান আসবে। তো তুমি কি এই দুইটা মানের মধ্যে ভ্যালু দেখে বলতে পারবা কোনটা সর্বোচ্চ মান কোনটা সর্বনিম্ন মান? লঘুমান গুরুমান কি এই কাজ করা যাবে বলো? মানে এটা যদি নরমাল কোন একটা ফাংশন হইতো,
যে আমরা এখনো অন্তরীকরণ পড়ি নাই? তোমাকে যে আমি বলতাম যে এক্স এর মান কোনটার জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, কোনটার জন্য সর্বনিম্ন মান, তুমি কি করতা? এক্স এর মান একবার এখানে 1 বসাই দিতা, দেখতে এটার মান কত আসে। এক্স এর মান এখানে 6 বসাই দিতা, দেখটা কত আসে। যে যেটার মান বেশি সেটা সর্বোচ্চ মান, যেটার মান কম সেটা সর্বনিম্ন মান। বাট লঘুমান গুরুমান তো এটা করা যাবে না, কারণ লঘুমান গুরুমানে এরকম হইতে পারে যে সর্বোচ্চ মানের চাইতে সর্বনিম্ন মান বড়। আচ্ছা, এখানে তো এই সুযোগ নাই। এবার কি করতে হবে? আগে দ্বিতীয় অন্তরজ বের করতে হবে। দেখো আগে দ্বিতীয় অন্তরজ, এই এটা প্রথম অন্তরজ ছিল। দাঁড়াও, এই যে এটাকে আবার অন্তরীকরণ করো। এটাকে, এই যে এটা ছিল প্রথম অন্তরজ, আবার অন্তরীকরণ। 6 দুগুণে 12x মাইনাস 42 আর 36 কে অন্তরীকরণ করলে 0 হবে। এইবার দেখো এই যে দ্বিতীয় অন্তরজ, এই দুইটা বিন্দুতে চেক করতে হবে। দাঁড়াও, সুতরাং f ডাবল প্রাইম x এর জায়গায় একবার বসাও 6, কত হয়? 6 12 72, 72 থেকে 42 গেলে 30, গ্রেটার দেন 0। তাইলে বলো x এর মান 6 এর জন্য কি পাবো, লঘুমান নাকি গুরুমান? দেখো এই যে গ্রেটার দেন 0, বলো কি পাবো? এটা গ্রেটার দেন 0 কিন্তু লঘুমান, সুতরাং লঘুমান বিদ্যমান। বা এভাবে বাংলা লিখো, একদম পুরো লিখে দিই। দাঁড়াও একেবারে বাংলা ভাষায় লিখে দিই। সুতরাং x = 6 বিন্দুতে লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তো লঘুমান কত হবে? সুতরাং লঘুমান, সুতরাং লঘুমান বসাই দাও তো। এই যে এখানে লঘুমানটা কি হবে? লঘুমান লাস্টে যখন তুমি লঘুমান কিংবা গুরুমান বের করবা, সেটা কিন্তু মেইন ফাংশন। এখানে 6 বসাও, এই পুরোটাতে 6 বসে বলো তো কত আসে, একটু বসো বলো। এইগুলা ক্যালকুলেশন দেখাইতে হবে না, এগুলা ক্যালকুলেশন দেখাইতে হবে না, ঠিক লিখে বলো, একটু বলো ক্যালকুলেটর বসে বলো কত আসে। এই সমস্ত ক্যালকুলেশন ভাই পরীক্ষা হলে দেখানোর দরকার নাই। তুমি বলবা সুতরাং x = 6 এই বিন্দুতে লঘুমান বিদ্যমান, তাইলে লঘুমানটা কত আসে? এই যে এখানে x এর জায়গায় 6 বসাও, কত আসছে? -128। তাহলে লঘুমান বাইর করা শেষ। এইবার লেখো x = 1, এই যে দ্বিতীয় অন্তরে যে বসাইতে হবে কিন্তু। এখন লেখো f ডাবল প্রাইম 1, এই যে x = 1 এর জন্য এখানে বসাও। তাহলে 12 একে 12 -30 -42 মানে -30 লেস দেন 0, এটা লেস দেন 0। সুতরাং এখানে গুরুমান বিদ্যমান। তাহলে বলো গুরুমান কত? সুতরাং একবারে বসায় দাও, এখানে x এর জায়গায় 1 বসাও। বলো তো এই ম্যাথগুলো মজা না? কত আসছে? -3। এই ম্যাথগুলো করার জন্য কি অত বেসিক টেসিক কিছু দরকার আছে বলো তো? যে খালি এই দুইটা, এই জিনিসটা যে খালি এতটুকু জিনিস মুখস্থ করে ধরো সে কিছুই বুঝে না, এতটুকু জিনিস মুখস্থ করে ম্যাথ করে চলে আসা যাবে না, শেষ। একটু ভালো মতো দেখো তো কে কে বুঝছো আসলে। এরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসবেই, একটু দেখো এরকম ম্যাথ পরীক্ষা আসবে, একটু তাকায় থাকো, জাস্ট 10 সেকেন্ড তাকায় থেকে দেখো যেগুলো পারবা কিনা। তুমি প্রথম অন্তর, ও মা গো ক্যালকুলেটর পড়ে গেছে। তুমি প্রথম অন্তরজকে 0 ধরে x এর মান বের করবে। x এর মান 2টা 3টা 4টা যা কিছু হইতে পারে, বাট একাডেমিকে ম্যাক্সিমাম 3টার বেশি আসে না। তারপর দ্বিতীয় অন্তরজ বাইর করে সেখানে x এর মান বসায় চেক করবা। x এর মান দ্বিতীয় অন্তরজে দেখো 6 বসাইছি, গ্রেটার দেন 0 আসছে। তাহলে x = 6 এই বিন্দুতে লঘুমান পাওয়া যাবে। তাহলে এই যে মেইন ফাংশনে x এর জায়গায় 6 বসায় দাও, সেটাই হবে লঘুমান। তারপর x = 1 এই বিন্দুতে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ মানে লেস দেন 0, তাহলে গুরুমান পাওয়া যাবে। সুতরাং গুরুমান কি হবে? তুমি x = 1 এই ফাংশনে বসায় দাও, শেষ। ঠিক আছে, এইবার ওয়েট, বলো এটা কে কে পারবা? হাউস ওয়াইফ, এই পারবা? একটু দেখো, আমি উত্তর লিখে দেবো না, ক্লাস শেষ হওয়ার পর লেকচার স্লাইডে আমি উত্তর লিখে দেবো না। দেখো একটা জিনিস কি তুমি বুঝতেছো, যখন একটা ফাংশনে সর্বোচ্চ পাওয়ার থাকবে কিউব, অন্তরীকরণ করলে সেটা স্কয়ার হয়ে যাবে এবং সেখানে x এর মান আসবে 2টা। এই জিনিসটা কয়জন বুঝতেছো? তোমার বইয়ে এরকম ম্যাথ মিনিমাম 15টা আছে। যদি কোনো একটা ফাংশনে সর্বোচ্চ পাওয়ার থাকে 3 মানে x কিউব থাকে, অন্তরীকরণ করলে সেটা হয়ে যাবে স্কয়ার, তাই না? পাওয়ার তো কমে যায়, 1 কমে যায় অন্তরীকরণ করলে, তো সেখান থেকে x এর ভ্যালু 2টা আসবে। তো একটা লঘু একটা গুরু এরকম আসবে। তো এটা হাউস ওয়াইফ। একইভাবে এটাও কি হাউস ওয়াইফ, দেখো এটাও তো পাওয়ার কিউব। এই পাওয়ার কিউব সহ যত ম্যাথ আছে সব হাউস ওয়াইফ। আমি একটা পাওয়ার 4 খুঁজতেছি,
একটা পাওয়ার 4 করে দেবো, হ্যাঁ পাই গেছি। পরেরটাই একাডেমিক পরীক্ষায় হয় সর্বোচ্চ পাওয়ার কিউব বা ম্যাক্সিমাম পাওয়ার 4 পর্যন্ত আসে। তো এইটা হাউস ওয়াইফ, এইটা আমি করে দিব। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, দেখো প্রশ্নটা তোলো। নিচের ফাংশনগুলির গুরুমান ও লঘুমান বের করো। এই ফাংশনগুলোর লঘুমান গুরুমান বের করব কিভাবে? তুলছো? আগে প্রথম অন্তরজ 0 লিখবা। লিখবা লঘুমান কিংবা গুরুমানের জন্য প্রথম অন্তরজ কত হবে? 0 হবে। প্রথম অন্তরজ করো 4x কিউব মাইনাস 3 8 24x স্কয়ার প্লাস 22 দুগুণে 44 মাইনাস 24 ইকুয়াল টু 0। সলভ করে বলো তো x এর মান কত আসে? এটা পলিনোমিয়াল ঘাত কত? 3। পলিনোমিয়াল ঘাত হচ্ছে 3। 4 মাইনাস 24 প্লাস 44 মাইনাস 24 1 3 2 1 2 3 সিরিয়াল ওয়াইজ লিখি 1 2 3। দেখো x এর মান কত আসতেছে? 1 2 3 আসতেছে 1 2 3। এইবার কি করব? দ্বিতীয় অন্তরজ বের করব। তোমরা নিচে নিচে লিখবা, তোমরা তো আর এখানে ডান পাশে লিখবা না, আমি লিখতেছি আর কি। দ্বিতীয় অন্তরজ দেখো, এই যে এটা ছিল প্রথম অন্তরজ, এই যে এটা প্রথম অন্তরজ, এটাকে আরেকবার অন্তরীকরণ করো। দেখো 3 4 12 x স্কয়ার মাইনাস 24 দুগুণে 48x প্লাস 44 আর এটা তো 0 হয়ে যাবে। এইবার আমি একবারে লিখতেছি, দেখো f ডাবল প্রাইম একটা 1 সব একবারে চেক করে ফেলি। f ডাবল প্রাইম 2 f ডাবল প্রাইম 3। বলো তো কত আসে? কোনটা কত আসে? দেখো একের জন্য 12 আর 44 যোগ হলে কত? 56। 56 থেকে 48 বিয়োগ হলে কত? 8 গ্রেটার দেন 0। তাহলে এখানে কি বিদ্যমান? লঘুমান বিদ্যমান। তাহলে x = 1 এর জন্য লঘুমান পাওয়া যাবে। এইবার 2 দিয়ে করো। এখানে যদি x এর মান 2 বসাও, দ্বিতীয় অন্তরে 2 বসাও, 2 দুগুণে 4 4 বরং 48 48 মাইনাস 48 2 96 প্লাস 44 ধুর 48 ধরি 3 কত 12 4 বরং 48 মাইনাস 48 2 96 মাইনাস 96 কি ব্যাপার ক্যালকুলেটরে কি হলো? মাইনাস 96 প্লাস 44 মাইনাস 4 লেস দেন 0। সুতরাং গুরুমান বিদ্যমান। এবার 3 বসাও। 12 ইন্টু 3 স্কয়ার মাইনাস 48 ইন্টু 3 48 ইন্টু 3 প্লাস 44 8। এই দেখো এটার জন্য 8 সেম সেম আসছে, মানটাও লাস্টে সেমই আসবে। তাহলে সুতরাং লঘুমান বিদ্যমান। হ্যাঁ এইবার দেখো, সুতরাং লাস্টে লিখি, দেখো আগে ধরো বাইর করি লঘুমান। লঘুমান কত? তুমি এইখানে দেখো, এই যে x = 1 অথবা 3 দুইটার জন্য কি সেম সেম আসছে না? বসায় দেখো সেমই আসবে। লঘুমানের জন্য দেখো, আচ্ছা আমি একদম পুরাটা লিখে দিই, দেখো পুরাটা লিখে দিই, পুরাটা লিখি। দেখো x = কত? 1 1 হলে বা x = 1 বিন্দুতে কত আসবে? লঘুমান আসবে। তাই কত আসে বসাও, এবার মেইন ফাংশনে বসাও। এটা কত আসে? এই যে x = 1 বিন্দুতে লঘুমান, এই যে মেইন ফাংশনে বসে একটু কমেন্টে বলো কত আসে, আমি বাকিগুলাও লিখে ফেলি, বাকিগুলো লিখে ফেলি। x = 1 বিন্দুতে লঘুমান, তারপরে x = 2 বিন্দুতে, x = 2 বিন্দুতে, x = 2 বিন্দুতে গুরুমান, x = 2 বিন্দুতে গুরুমান। তোমরা ভ্যালুগুলো একটু মেইন ফাংশনে বসায় বলো কত আসে। তারপর x = 3 বিন্দুতে লঘুমান। হ্যাঁ কত কত আসে বলো?
-4 গুরুমান -3, -4 -3, হ্যাঁ -4 -3 -4। ওকে, দেখো তার মানে x = 1 এবং 3 এই দুইটা বিন্দুতে লঘু মান আছে, সেটা -4 -4, তাই না? আর x = 2 বিন্দুতে গুরু মান আছে, সেটা কত? -3। এখন তোমার মনে কনফিউশন হতে পারে, ভাই দুইটা বিন্দুতে সেম কেমনে? এটা তো একটু আগে উদাহরণ দেখে আসলাম, এই মনে আছে যে একই গুরু মান অনেকগুলা বিন্দুতে হইতে পারে না? বলো, এই হইতে পারে কিনা? কনফিউজ হও না কিন্তু। দেখো যেমন sin x এর উদাহরণটা দিলাম, ধরো sin x এ অনেকগুলা বিন্দুতে গুরু মান +1 +1 +1, অনেকগুলা বিন্দুতে লঘু মান -1 -1 হইতেই পারে, এটা থেকে কনফিউজ হওয়ার কিছু নাই। তাহলে তোমার কাছে চাইছে লঘু মান আর গুরু মান, তোমার উত্তর দুইবার দেওয়ার দরকার নাই, তুমি বলবা লঘু মান -4 গুরু মান -3। মানে আমি যেভাবে লিখে দিছি, তুমি যদি আমি যেভাবে লিখে দিছি এইভাবে লিখে দাও তাহলে তো না, আর কিছু তো দরকার নাই। কিন্তু তুমি যদি লাস্টে উত্তর লিখো যে সুতরাং লঘু মান -4 গুরু মান -3, আলাদা করে দুইবার লেখা লাগবে না তখন। বুঝছো? বলো, শেষ। এতটুকু বুঝলে একাডেমিক টাইপ কমপ্লিট। মানে এই টাইপগুলো থেকে একাডেমিকের জন্য যা কিছু দরকার কমপ্লিট হয়ে গেছে। কে কে বুঝছো বলো? এই টাইপ থেকে একাডেমিকের জন্য যা কিছু প্রয়োজন কভার হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো চমৎকার এই ফাংশনটা দেখো, এই যে একটা ম্যাথ দেখো, প্রশ্নটা পড়ো, দেখো কি বলছে। একটু আগে যে বলছিলাম যে লঘুমান গুরুমানে কি দেখাইছিলাম না, এরকম হইতে পারে যে সর্বোচ্চ মানের চাইতে সর্বনিম্ন মান বড় হইতে পারে না? এখানে সেম জিনিস বলছে, দেখো এই তো ধুর আমার টাইপার তো ভুল করে ফেলছে। দেখাও যে গুরুমান লঘুমান অপেক্ষা বৃহত্তর, উল্টা হবে। দাঁড়াও, এইটা হবে লঘু, এটা উল্টা লিখে ফেলছে, আর এইটা হবে গুরু, উল্টা লিখিয়া ফেলাইছে। ঠিক করে দিচ্ছে, দাঁড়াও। দেখাও যে এই ফাংশনের লঘু মান গুরু মান অপেক্ষা বৃহত্তর। এইবার ঠিক আছে, কথা বুঝছো? এবার দেখো লঘু মান গুরু মান অপেক্ষা বৃহত্তর, মানে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের চাইতে বড়। এই আমার টিভি অফ হয়ে গেল কেন? কে কে বুঝতেছো বলো, গণনা কে কে বুঝছো বলো? হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। এবার আমরা চলো ম্যাথ করি। প্রথমত ধরো এটা ফাংশন অফ এক্স, ধরো এটা সমান হচ্ছে f of x, x plus 1/x। প্রথম অন্তর 0 ধরো, অন্তরীকরণ করলে কি হবে দেখো, x কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, তাহলে 1/x স্কয়ার সমান 1, তাহলে x স্কয়ার সমান 1, সুতরাং x সমান +-1, x সমান +-1। এইবার দেখো দ্বিতীয় অন্তরজে গেলাম, f ডাবল প্রাইম x। এই দেখো এই যে প্রথম অন্তরজ, এটা ছিল প্রথম অন্তরজ, 1 কে অন্তরীকরণ করলে 0, -1/x স্কয়ার। দেখো 1/x স্কয়ার মানে কি, x⁻², এটাকে অন্তরীকরণ করলে -2 সামনে চলে আসবে, x⁻3 মানে কি -2/x³। তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে 2/x³। বলো তো এই জিনিসটা কে কে বুঝছো? এই অন্তরীকরণের 20 নাম্বার ক্লাসে এসে এই অন্তরীকরণটা তো বোঝা উচিত। 1/x স্কয়ার মানে x⁻², তাহলে -2 সামনে চলে আসলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, আর পাওয়ার 1 কমে যাবে, -2 কমে গিয়ে হয়ে যাবে -3, -3 মানে নিচে নেমে যাবে 1 মানে নিচে x³। ওকে ফাইন, তাহলে সামনে 0 দেওয়ার লেখা লাভ নাই, সামনে তো আর 0 লেখা লাভ নাই, জাস্ট এটা থাকলো। ওকে ফাইন। হ্যাঁ, এইবার দেখো x এর মান যখন +1, বলো তো কত আসে এটা? 2/1 মানে 2 > 0। তাহলে কি আছে? লঘুমান বিদ্যমান, একবারই বের করি, সুতরাং লঘুমান লিখে ফেলি।
লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তার মানে এক্স এর মান পজিটিভ 1 হলে লঘুমান পাস হবে। বলো তো লঘুমান কত? লঘুমান, এই যে এই মেইন ফাংশনে এক্স এর জায়গায় বসাবা কত? 1, 1 আর 1 2। শেষ। এবার আসো এফ ডাবল প্রাইম -1। যদি এখানে তুমি -1 বসাও তাহলে -2। এই যে এখানে এই যে এফ ডাবল প্রাইম এক্স, এখানে এক্স এর জায়গায় -1 বসালে -2। -2 কি লেস দেন 0, তাহলে গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। সুতরাং গুরুমান কত আসে দেখো? -2 হবে। দেখো এই যে মেইন ফাংশনে এক্স এর জায়গায় বসাও -1, তাহলে -1 -2। এইবার দেখো ভাই লঘুমান মানে সর্বনিম্ন মান আসছে +2, সর্বনিম্ন মান -2। তার মানে কি দাঁড়াইলো? লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। কে কে বুঝছো লিখো। সুতরাং সুতরাং লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। বলো ঘটনা কার কার ক্লাসে ক্লিয়ার হয়েছে? ঘটনা কার কার ক্লাসে ক্লিয়ার হয়েছে একটু বলো, একটু বলো। তুমি কি ঘটনা বুঝতে পারছো কিনা একটু বলো, একটু বলিয়া যাও, একটু বলিয়া যাও। ঘটনা কে কে বুঝতে পেরেছো? ওকে, এখন এটার চিত্রটা কেমন হইতে পারে? তুমি যদি এটার চিত্রটা দেখো x + 1/x এর গ্রাফ কেমন, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে না যে x + 1/x এটার লঘুমান গুরুমানের চাইতে বড়, এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা এটা ফাংশনটা হচ্ছে চিত্রটা এরকম অনেকটা, ধরো এরকম একুরেট চিত্র না, তুমি ডেসমোজে আঁকায় দেখতে পারো। এই যে এরকম দেখো এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম। আচ্ছা বলো তো তাহলে এইখানে একটা কি মান আছে? এই মানটা কি গুরুমান না? এই মানটা কি মান দেখো? বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে কমতেছে, গুরুমান। পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি আগে দেখো। এই দেখো বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে কমতেছে, এটা কি ম্যাক্সিমা, সর্বোচ্চ মান বা গুরুমান। ম্যাক্সিমা কত আসছিল? -2। ম্যাক্সিমা কত? -2। আর এখানে দেখো তো কি হয়, কমতে 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 সর্বনিম্ন হয়ে পরে আবার বাড়া শুরু করছে। তার মানে এখানে কি আছে? ম্যাক্সিমা, সরি মিনিমা। কমতে কমতে মিনিমাম হয়ে তারপরে আবার বাড়া শুরু করছে, মিনিমা। এটা কত? +2। তাহলে দেখো এই ফাংশনটার সর্বনিম্ন মান +2 আর সর্বোচ্চ মান -2। তার মানে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের চাইতে বড়। কে কে বুঝছো বলো? ঘটনা কে কে বুঝছো একটু বলো। খুবই চমৎকার, খুবই সুন্দর একটা ম্যাথ, তাই না? ওকে ফাইন ফাইন ফাইন। বলো কয়জন বুঝছো? আজকে এই ক্লাসটা আমরা এই পর্যন্ত রেখে দিব। গুরুমান তো শূন্য হবে, আগামী ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের অধ্যায়। গুরুমান শূন্য কেমনে হবে? দেখো ভাইয়া, x এর মান যখন -1 বসাইছি তখন দ্বিতীয় অন্তরজের ভ্যালু আসছে নেগেটিভ, মানে এখানে গুরুমান বিদ্যমান। গুরুমানটা কত? x এর মান -1 বসাও। ওই যে এখানে x এর মান -1 বসাও। -1 কি 0 হয় নাকি? ব্যাককল কোথাকার। এই x এর জায়গায় এখানে -1 বসাও, এটাও -1 এটাও -1, দুইটা -1 যোগ করলে কি 0 হয়? ব্যাককল কোথাকার। এত ব্যাককল হলে চলে? আর একটু বুদ্ধিমান হইতে হবে। শেষ। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসে কিন্তু আমাদের অন্তরীকরণ কমপ্লিট।
অন্তরীকরণ শেষ হয়ে গেলে কি তোমাদের খারাপ লাগবে না? অন্তরীকরণের জন্য বলো। হ্যাঁ, এই অন্তরীকরণ তো শেষ হয়ে যাচ্ছে। অন্তরীকরণ শেষ হয়ে গেলে খারাপ লাগবে কার কার? সত্যি করে বলো। তোমার মনের মধ্যে যদি আবেগ থেকে থাকে, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে কিন্তু খারাপ লাগবে। কারণ এইরকম একটা ভালো অধ্যায়, একটা ভালো জিনিস শেষ হয়ে যাচ্ছে, খারাপ লাগা তো উচিত। তো আগামী ক্লাস বুধবারে, বুধবারের ক্লাসে আমরা এই লঘুমান গুরুমান সংক্রান্ত আরো কিছু ম্যাথ করব। প্রথমে আমরা একাডেমিক টাইপের আরো কিছু ম্যাথ দেখবো, তারপর অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য আরো কিছু টাইপের ম্যাথ আমরা দেখবো। তো অন্তরীকরণ অধ্যায়ের নেক্সট ক্লাস বুধবার, বুধবারে আমরা অন্তরীকরণ অধ্যায় কমপ্লিট করে ফেলবো। তো আগামী ক্লাসের পরে একসাথে বাড়ির কাজ দিব। আজকে ক্লাসের পর আলাদা করে আর বাড়ির কাজ থাকতেছে না, বুধবারের পর একবারে বাড়ির কাজ দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।